হ্যালো, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, যাচ্ছে। ওকে, ওকে, থ্যাংক ইউ। সকলকে শুভ সন্ধ্যা। ভারতীয় বিদ্যাচর্চা রিসার্চার্স একাডেমি পরিবারের আজকের এই সান্ধ্যকালীন লাইভ ক্লাসে আমরা প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে উপস্থিত আছেন অত্যন্ত প্রিয় এবং আশা করি তোমরা যারা উপস্থিত হয়েছো প্রত্যেকের অত্যন্ত পরিচিত স্বরূপ স্যার। আমি বিদ্যাচর্চা পরিবারের পক্ষ থেকে এবং তোমরা যারা আজকের ক্লাসে উপস্থিত হয়েছো তোমাদের প্রত্যেকের পক্ষ থেকে আমি স্যারকে আজকের ক্লাসে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। মূলত তোমরা জানো যে ভারতীয় বিদ্যাচর্চা আজ থেকে 4 বছর আগে আমরা আমাদের যাত্রাপথ শুরু করেছিলাম শুধুমাত্র সংস্কৃত বিষয়টিকে কেন্দ্র করে। তারপর আস্তে আস্তে আমরা 1 বছর আগে বাংলা সাবজেক্টটিকে আমরা শুরু করি এবং বাংলা সাবজেক্টের আমরা একটি কোর্সকে কমপ্লিট করি। তারপর আমরা বাংলা সাবজেক্টটা নিজেদের প্রতিষ্ঠানের কিছু টেকনিক্যাল কাজের জন্য বা নিজেদের প্রতিষ্ঠানকে আরো বড় জায়গাতে নিয়ে যাওয়ার জন্য বা ছাত্রছাত্রীদেরকে আরো ভালোভাবে সার্ভিস দেওয়ার জন্য আমাদের কিছু পরিকাঠামোগত কাজের জন্য আমরা একটি সাবজেক্ট অর্থাৎ বাংলা সাবজেক্টটি কিছুদিনের জন্য স্টপ রেখেছিলাম। কিন্তু ছাত্রছাত্রীদের আমরা যখন বিদ্যাচর্চা প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীদের সাথে কন্ট্যাক্ট করছি, বিভিন্ন ভাবে বিভিন্ন দিক থেকে ছাত্রছাত্রীরা আমাদেরকে কন্টিনিউ আবার সেই ফোন করছে, বিদ্যাচর্চাতে কেন বাংলা বিভাগটা আপনারা আবার শুরু করছেন না? এর আগে এত সুন্দর আপনারা ক্লাস দিতে শুরু করলেন, তারপর আবার একটা কোর্স করে আপনারা অ্যাডমিশন নিচ্ছেন না। আমরা ফোন করছি কিন্তু বলছেন যে বাংলা সাবজেক্ট আমরা কিছুদিন পর খুলবো। এই তো আমরা কথা দিয়েছিলাম ছাত্রছাত্রীদেরকে যে আমাদের কিছুটা সময় লাগবে, বাংলা সাবজেক্টটাকে ডেভেলপ করতে আমাদের কিছুটা সময় লাগবে। তো আস্তে আস্তে আমরা সংস্কৃতর সাথে বিদ্যাচর্চা প্ল্যাটফর্মে চেষ্টা করছি বাংলা সাবজেক্টটিকেও ছাত্রছাত্রীদের দেওয়ার জন্য। এবং আমাদের সাথে অবশ্যই আছেন, ইতিমধ্যে তোমরা জেনে আছো, অনেক প্রায় 8 থেকে 10 জন বাংলা বিভাগের জেআরএফ স্কলার থেকে শুরু করে, স্কুলের শিক্ষক থেকে শুরু করে, কলেজের অধ্যাপক থেকে শুরু করে বিভিন্ন দক্ষ মানুষজন, বিভিন্ন স্কলার বিদ্যাচর্চা পরিবারের বাংলা বিভাগের সাথে যুক্ত আছে। তো আজকের যে ক্লাসটি আমরা আয়োজন করেছি গত 23 তারিখে অর্থাৎ 23শে আগস্ট বাংলা সাবজেক্টের যে রি এক্সাম পরীক্ষাটি হয়েছিল, সেই পরীক্ষাটাকে কেন্দ্র করে আমরা প্রত্যেকেই জানি যে এখন যে ধরনের নেটে যে ধরনের প্রশ্ন হচ্ছে তাতে গতানুগতিক ভাবে ওই ওয়ান লাইনার বা এক লাইনের প্রশ্ন সচরাচর এই প্রশ্নগুলো অনেকটাই কিন্তু স্কিপ করে যাচ্ছে। কি হচ্ছে, সময়ের সাথে সাথে কিন্তু প্রশ্নগুলো বা প্রশ্নের ধরন কিন্তু অনেক আপডেট হচ্ছে। তাই আমাদেরকে কি করতে হবে, বিদ্যাচর্চা প্ল্যাটফর্ম সবসময় কি করছে, সেই জায়গাগুলোকে অর্থাৎ যে জায়গাগুলোতে ইউজিসি নেট প্রশ্নের ধরনকে চেঞ্জ করছে বা ঠিক কি ধরনের পরিবর্তনটা করছে ইউজিসি প্রশ্নগুলোকে, সেই জায়গাগুলোকে ছাত্রছাত্রীদেরকে ধরিয়ে দেওয়ার জন্য এবং দেখিয়ে দেওয়ার জন্য আমরা উদ্যোগ নিলাম আজকের এই ক্লাসটি। এবং গত 23 তারিখ যে এক্সামটি হয়েছিল সেই এক্সামে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলোকে কেন্দ্র করেই আমরা আজকের এই ক্লাসটি রেখেছি। সে করে গিয়ে একেবারে গভীর আলোচনা। আমি আজকেই একবার স্বরূপ বাবুর সাথে আলোচনা করেছিলাম যে 1 ঘন্টার ক্লাসে 100টা প্রশ্ন আলোচনা করা একটু তো সময় সাপেক্ষ। এটা তোমরা যারা উপস্থিত আছো তোমরাও আমাদের সাথে একমত হবে যে 1 ঘন্টায় 100টা যদি আমরা প্রশ্ন আলোচনা করি তাহলে কি হবে, জাস্ট টিক মার্ক দেওয়ার মতো হয়ে যাবে। অর্থাৎ এক এক এর উত্তর বি, দুইয়ের প্রশ্ন এর উত্তর সি, কি হবে, ডিপলি আলোচনা করা হবে না। তার জন্য আমি স্যারকে আমি রিকোয়েস্ট করলাম যদি একটা কাজ করা যেতে পারে, বাছাই করা প্রায় 40 থেকে 50টা যেগুলো আর কি ইউজিসি চেঞ্জ করেছে এবং যে প্রশ্নগুলো মনে হচ্ছে যে এই প্রশ্নগুলোর প্যাটার্ন কিন্তু ইউজিসি বারবার চেঞ্জ করছে এবং ঠিক এই এই জায়গা থেকে প্রশ্নগুলো হচ্ছে, যদি আমরা স্পেসিফিক সেই সকল প্রশ্নগুলোকে টার্গেট করি তাহলে আমার মনে হয় ক্লাসটাও মানে একটা অ্যাট্রাকটিভ ক্লাস হবে এবং ছাত্রছাত্রীরাও কিন্তু উপকৃত হবে। স্বরূপ বাবু এখানে আছেন, স্বরূপ বাবু আমার সাথে কিন্তু একমত হলেন যে হ্যাঁ এটিই হচ্ছে খুব ভালো একটা ইয়ে হবে, কারণ 100টা প্রশ্ন আলোচনা করলে জাস্ট টিক মার্ক দিয়ে যাওয়ার মতো বিষয়টি হয়ে যাবে। তার জন্য আমরা যে প্রশ্নগুলো সব থেকে ইম্পর্টেন্ট, যে সকল জায়গাগুলোতে ইউজিসি বারবার তাদের প্যাটার্ন চেঞ্জ করছে এবং যে জায়গাগুলো থেকে প্রশ্ন হচ্ছে ঠিক সেই জায়গাগুলোর প্রশ্নগুলোকে আমরা
ডেকে নিয়েছি, সেই জায়গার প্রশ্নগুলোকে আমরা তুলে নিয়ে এসেছি এবং তারপর আমরা কিন্তু আজকের ক্লাসটা রেডি করেছি এবং এরপর উপস্থিত আছেন স্বরূপ বাবু, তিনি কিন্তু এবার তোমাদের সাথে সেই ক্লাসটা ভাগ করে নেবে। তো আমি বিদ্যাচর্চা পরিবারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে বিদ্যাচর্চার বাংলা বিভাগে আমি স্বাগত জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি স্বরূপ বাবুকে। স্যার প্লিজ শুরু করুন। আমি একটা পিপিটি রেডি করেছি, সেটার মধ্যে দিয়েই আমি এগোবো মূলত, এবং সেই সঙ্গে যে কোশ্চেন আপনাদের এসেছিল সেই কোশ্চেন আমি একটু স্ক্রিনটা শেয়ার করে নিই, তারপর আমি বলা শুরু করছি। নেট পরীক্ষায় গত যে 23শে আগস্ট আপনাদের ইউজিসি নেট জুলাই 2024 এর রি এক্সামিনেশনটা হয়েছিল, সেই পরীক্ষায় যে কোশ্চেন প্যাটার্ন সাবজেক্ট পেপারে 100টা প্রশ্নের মধ্যে, এটা আপনারা প্রত্যেকেই জানেন যে শেষ 10টা প্রশ্ন হয়ে থাকে কোনো প্যাসেজ দেওয়া থাকে, সেই দুটি প্যাসেজের উপর 5টি 5টি 10টি প্রশ্ন। এর বাইরে বাকি যে 90টি প্রশ্ন, প্রথম 90টি প্রশ্ন হয় একেবারেই আপনাদের যে সিলেবাস 10টি ইউনিট, সেই 10টি ইউনিটকে কেন্দ্র করে, এবং কখনোই সাম্প্রতিক অতীতে যতবারই নেট হয়েছে কোনোবারই এই 10টা ইউনিট থেকে প্রশ্ন সংখ্যা কখনোই সমান হয়নি। বেশিরভাগ ক্ষেত্রেই এটা দেখা গেছে, যেটি ইউনিট 2 অনেকের ক্ষেত্রেই হয়তো সেটা একটু জটিল বলে মনে হয়, সেই ইউনিটটা প্রাকাধুনিক সাহিত্য, সেই ইউনিট থেকে প্রশ্ন সংখ্যা বেশি। কোনোবার এমনও দেখা গেছে 15-16টা প্রশ্ন সেই ইউনিট থেকে এসছে, তারপর অবশ্য আবার কমেছিল, মোটামুটি অ্যাভারেজে 9টা 10টা এই 11টা এই অ্যাভারেজ লাইনে প্রাকাধুনিক সাহিত্যকে নিয়ে আসা হয়েছিল। কিন্তু এই যে নেটটা হলো, এই নেটে কিন্তু প্রাকাধুনিক সাহিত্য এই ইউনিটটা থেকে প্রশ্নের সংখ্যা আবারও বেশ কিছুটা বেশি। আমি এখানে একটা চার্ট করে দিয়েছি, সেখানে আপনারা দেখতে পাবেন কোন ইউনিট থেকে কতগুলি করে প্রশ্ন এসছে এবং ইউজিসি নেট বাংলায় যে ধরনের প্রশ্নগুলি হয় সেই প্রশ্নগুলি কোন ইউনিট থেকে কতগুলি এসেছে। মূলত 4 রকম প্রশ্ন আপনাদের হয়ে থাকে। একদম ডাইরেক্ট কোশ্চেন থাকে কিছু, সেট পরীক্ষায় যেমন পুরো 100 নম্বরের ডাইরেক্ট কোশ্চেন হয়, নেট পরীক্ষাতে সবটা নয়, তবে কিছু ডাইরেক্ট প্রশ্ন থাকে। কিছু শুদ্ধ অশুদ্ধ থাকে, মোটামুটি 4টি বা 5টি, বেশিরভাগ ক্ষেত্রেই 5টি। আচ্ছা, তার আগে আরেকটা কথা জিজ্ঞাসা করিনি, স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। 4টি বা 5টি বিবৃতি দেওয়া থাকে, নির্দেশে এমনই বলা হয়ে থাকে যে কোন বিকল্পে বা কোন অপশনে সবকটি মন্তব্য শুদ্ধ। সেই ধরনের কিছু প্রশ্ন। কিছু থাকে স্তম্ভ মেলানো, বা যাকে আমরা সামঞ্জস্য বিধান বলতে পারি।
সেই ধরনের কিছু প্রশ্ন থাকে এবং কিছু থাকে ক্রম নির্ণয়। মূলত এই 4 ধরনের প্রশ্নই এই রিসেন্ট যে কয়েকটা নেট পরীক্ষা হলো সেই নেট পরীক্ষায় এই 4 ধরনের প্রশ্নই আপনাদের এসে থাকে। মোটামুটি 4-5 বছর আগে যখন নেট পরীক্ষা হতো তখনও এই সিলেবাসেই নেট পরীক্ষা হতো, বছর 4 আগে, তখন কিন্তু এর সঙ্গে আরো এক ধরনের প্রশ্ন থাকতো, সেটাও কিছুটা ওই শুদ্ধ অশুদ্ধের মতোই। ফার্স্ট পেপারে আপনারা সেই ধরনের প্রশ্ন পেয়ে থাকেন, যুক্তি মন্তব্যের প্রশ্ন। নেটের ফার্স্ট পেপারে অ্যাসারশন রিজনিং এর কিছু প্রশ্ন থাকে, সাবজেক্ট পেপারেও মোটামুটি এই ধরনের কিছু প্রশ্ন থাকতো এই সিলেবাস আসার পর থেকেও। এই সিলেবাস চালু হয়েছে 2019-এ। 2019-এর জুনের নেট থেকে এই সিলেবাস চালু হয়। তার আগে তো সেই ধরনের প্রশ্ন হতোই এবং এই সিলেবাস আসার পরেও এই ধরনের প্রশ্ন বেশ কয়েকবার হয়েছে। কিন্তু এখন আর এই ধরনের প্রশ্ন একটাও দেখা যায় না। এই যে চার্টটা, সেই চার্টে আপনারা দেখতেই পাচ্ছেন এইবার নেটের যা প্রশ্ন হয়েছে, আপনাদের সিলেবাস থেকে যে 90টি প্রশ্ন, সেই তার মধ্যে থেকে একটাও ওই যুক্তি মন্তব্যের প্রশ্ন নেই। সেটাও অবশ্যই শুদ্ধ অশুদ্ধেরই একটা ধরন বলা যেতে পারে। আমরা এই যে এতগুলি ধরন প্রশ্নের এবং 10টি ইউনিট আপনাদের সিলেবাসের, প্রত্যেকটা ইউনিট থেকে কিরকম কিরকম প্রশ্ন এসছে সেগুলো একটু আমরা দেখব এবং কিছু বাছাই প্রশ্ন প্রত্যেকটা ইউনিট থেকে। এই যে 4 ধরনের প্রশ্ন, এই প্রত্যেকটা ধরনের প্রশ্ন নিয়ে আমরা কথা বলব। কিছু বাছাই প্রশ্ন, 90টা প্রশ্ন নিয়ে কথা বলার অবকাশ হবে না, নিমাইবাবুও বললেন। কিছু বাছাই প্রশ্ন নিয়ে কথা বলব। এই যে তার আগে আরেকটা কথা বলি, এই যে তালিকাটা আপনারা দেখছেন সেখানে লক্ষ্য করে দেখুন ডাইরেক্ট প্রশ্ন বেশ কিছু আছে এবং তার সংখ্যায় সব থেকে বেশি, 90টার মধ্যে 40টা প্রশ্ন ডাইরেক্ট, একদম ওয়ান লাইনার জাতীয় প্রশ্ন দেওয়া থাকে এবং তার 4টি অপশন, তার অতিরিক্ত কিচ্ছু নয়। এবং লক্ষ্য করে দেখবেন, আমি যখন আলোচনা করব তখনও দেখাবো যে এই ওয়ান লাইনার জাতীয় যে প্রশ্নগুলি আপনাদের এইবারের পরীক্ষায় এসেছে, এর মধ্যে অধিকাংশই খুবই সহজ। চর্চার মধ্যে থাকতে পারলে, মনে রাখতে পারলে এই 40টার মধ্যে আপনাদের পক্ষে 30টা উত্তর করে আসা কোনো ব্যাপারই নয়। আরো ভালো করে পড়তে পারলে 35টা, প্রায় 40টার কাছাকাছিও সঠিক উত্তর করে আসা যায়। খুব জটিল প্রশ্ন এই ডাইরেক্ট কোশ্চেনগুলির মধ্যে হয়নি সেইভাবে। আপনাদের পরীক্ষায় যা কাট অফ আসে জেআরএফ এর ক্ষেত্রে, আমি জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্যই বলছি, মোটামুটি আপনাদের 180 এর কাছাকাছি নাম্বার আপনাদের পেতে হয়, অর্থাৎ 90, কম বেশি 90 নম্বর আপনাদের তুলতে হয় জেআরএফ পাওয়ার জন্য। ইডব্লিউএস, ওবিসি, এসসি, এসটি প্রত্যেকের এদের থেকে কিছুটা করে মোটামুটি 3-4টে কোশ্চেন করে কাট অফ কমতে থাকে। যদি এই 40টা প্রশ্নের মধ্যে, আমি ধরলাম ফার্স্ট পেপার থেকে অবশ্যই প্রায় 25টা 30টা ঠিক করে আসা সত্যিই খুব প্রয়োজন। 30টা ঠিক করে না এলে জেনারেলদের পক্ষে অন্তত জেআরএফ পাওয়াটা খুবই চাপের। কারণ সাবজেক্ট পেপারে আপনি যত ভালোই প্রিপারেশন নিয়ে যান, একটা হিউজ সিলেবাসের জন্য এবং যে ধরনের প্রশ্ন হয় কিছু কিছু ক্ষেত্রে, আমি সে কথায় আসব, সেই ক্ষেত্রে একটা সার্টেন নাম্বারের পরে এগোনো খুব সমস্যা।
হয়ে দাঁড়ায় সাবজেক্ট পেপারে। 70-এর বেশি সাবজেক্ট পেপারে 70টার বেশি কোশ্চেন ঠিক করে আসা যে কারোর পক্ষে খুব চাপ। 70টা ঠিক করে আসতেও অনেককেই খুব বেগ পেতে হয়, ম্যাক্সিমামকেই বেগ পেতে হয়। অন্যান্য ক্যাটাগরির ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অবশ্য 55-60 এরকম ঠিক করলেও চলে। জেনারেলরাও যদি ফার্স্ট পেপারে 30টা ঠিক করে আসতে পারেন, সাবজেক্ট পেপারে 60টা ঠিক করে এলেও চলে। তবু টার্গেট একটু বেশি রাখতে হয় সবসময়, কারণ টার্গেট একটু বেশি রাখলে তবেই আপনি তার কাছাকাছি পৌঁছাতে পারবেন। টার্গেট 70টা রেখে এলে আপনি 70টা আপনার ঠিক করা খুব সমস্যা, একটু কমবেই আপনার নাম্বার। ফলত এই ডাইরেক্ট কোশ্চেন গুলোর মধ্যে থেকে আপনি যদি 30টা 35টা ঠিক করে আসতে পারেন, তাহলে আপনি অনেকটা এগিয়ে যাচ্ছেন সাবজেক্ট পেপার থেকে। এরপর শুদ্ধ অশুদ্ধ 20টা প্রশ্ন এসেছে এবার শুদ্ধ অশুদ্ধ থেকে। চারটি বা 5টি বিবৃতি দেওয়া থাকে, তার মধ্যে থেকে সঠিক কোন বিকল্পে সবকটি সঠিক এটা আপনাদের বেছে নিতে হয়। 3টি বা 2টি অপশন এক্ষেত্রে দেওয়া থাকে, আগে 3টি করেই থাকতো। এইবারের নেটে কিছুটা দেখছি যে 2টি করে বিবৃতিও অপশনগুলোর মধ্যে দেওয়া থাকছে সঠিক। এগুলোর একটা সুবিধা আছে এই শুদ্ধ অশুদ্ধের ক্ষেত্রে, যেটা ওই ডাইরেক্ট প্রশ্নগুলোর ক্ষেত্রে নেই। আপনি যদি একটা বা দুটো বিবৃতি সঠিক বলে নিশ্চিত জানেন, সেক্ষেত্রে আপনার উত্তর ঠিক করার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। ডাইরেক্ট প্রশ্নে কনফিউশন হলে আপনার দ্বিতীয় কোনো অপশন থাকে না, কিন্তু এক্ষেত্রে 3টে বিবৃতি আপনাকে হয়তো সঠিক বাছতে হবে, আপনি দুটো হয়তো সঠিক জানেন, আর একটা কিছুটা আন্দাজে আপনি করে এলেও ঠিক হয়ে যায়। যদিও সবটা যদি আপনি নিশ্চিতভাবে করে আসতে পারেন সেটাই সব থেকে ভালো। এক্ষেত্রে এই একটা সুবিধা। স্তম্ভ মেলানোর ক্ষেত্রেও এই একটা সুবিধা আপনাদের আছে। স্তম্ভ মেলানোর প্রশ্ন অবশ্য সব ইউনিট থেকেই দেখতে পাচ্ছেন মোটামুটি একটা একটা করেই আসছে, কোনো কোনো ইউনিট থেকে 2টি বা 3টি। সব থেকে বেশি সমস্যায় আপনাদের যেটা ফেলে পরীক্ষায় সেটা হচ্ছে ক্রম নির্ণয়ের প্রশ্ন। কাব্য কবিতা থেকে ক্রম নির্ণয়ের প্রশ্ন খুব বেশি সমস্যা হওয়ার উচিত নয়, কারণ আমি এর আগেও যখন বিদ্যাচর্চায় লাস্ট যে ব্যাচ যারা পড়েছিলেন তাদেরকে আমি বলেছিলাম যে কবিতাগুলি মুখস্থ করবেন। রবীন্দ্র কবিতার ক্ষেত্রেও আমি বলেছিলাম, ইউনিট 3 এর কবিতার ক্ষেত্রেও বলেছিলাম। স্যার বলুন। বলছি স্যার, কবিতাগুলোই তো মুখস্থ করতে কি কষ্ট, মানে করছি অত কবিতা লাইনটাই মনে রাখতে পারছি না। ব্যাপারটা হচ্ছে ক্রম নির্ণয়ের প্রশ্ন আসেই প্রত্যেকবার পরীক্ষায়। এবারও দেখছেন 15টা প্রশ্ন আছে, এবং কবিতার ইউনিট থেকেই 2টো, প্রাকাধুনিক সাহিত্যের ইউনিট থেকে 3টে। প্রাকাধুনিক সাহিত্যেও যেগুলো ছোট ছোট পার্ট সেইগুলো মুখস্থ করে ফেলতে পারলে খুব ভালো হয়। হ্যাঁ, এবার বিজয়গুপ্তের মনসামঙ্গল থেকে ক্রম এসছে, পুরো বিজয়গুপ্তের মনসামঙ্গল মুখস্থ করা সত্যিই খুব সমস্যা, এটা আমি স্বীকার করছি। যে কারণে আমি বললাম ক্রম নির্ণয়ের প্রশ্নগুলো পরীক্ষায় আপনাদের সব থেকে বেশি সমস্যায় ফেলে। উপন্যাস থেকে ক্রম, ছোট গল্প থেকে ক্রম, নাটক ইত্যাদি থেকে যে ক্রমগুলো, এইগুলো উত্তর করা পরীক্ষায় আপনাদের পক্ষে খুব চাপের। এবং বিভিন্ন জায়গা থেকে পরপর লাইনও দেওয়া হয় না, গল্পের বিভিন্ন জায়গা থেকে 5টি লাইন তুলে দিয়ে আপনাদের ক্রম নির্ণয় করতে পারে। সেইগুলো উত্তর করা প্রায় অসম্ভব বললেই চলে। এইবারের প্রশ্ন যারা দেখেছেন দেখবেন গল্পে মতিনন্দীর আত্মভুক থেকে একটি ক্রম এসেছিল, সুনীল গঙ্গোপাধ্যায়ের গরম ভাত অথবা নিছক ভূতের গল্প থেকে একটি ক্রম এসেছিল। এইগুলো উত্তর করা প্রায় অসম্ভব বললেই চলে। ফলত এই যে 15 নম্বর ক্রম নির্ণয়ের, সেটা থেকে আপনাদের আন্দাজে যে কটা হবে সেই কটাই হয়তো আপনারা সঠিক করে আসতে পারবেন, তার অতিরিক্ত সঠিক করে আসা সত্যিই খুব সমস্যা। সেই কারণে আমি বলছি কাব্য কবিতার ইউনিটটা যতটাই সমস্যা হোক,
এই কবিতাগুলো যদি আপনারা মুখস্থ করতে পারেন, এখান থেকে 2টো হোক 3টে হোক, যে কটা ক্রম আসবে সে কটা আপনারা নিশ্চিতভাবে ঠিক করে আসতে পারবেন। এবং সেই সঙ্গে প্রাকাধুনিক সাহিত্যে আমি এবারের কোশ্চেন দেখাবো, তখন দেখবেন মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় থেকে একটা ক্রম এসেছিল। শ্রীকৃষ্ণের 5টি রাক্ষসকে মারার বা দৈত্যকে বধ করার ঘটনার উল্লেখ ছিল, ক্রমে সাজাতে বলেছিল। এই প্রশ্নের উত্তর করে আসা কিন্তু আপনাদের পক্ষে সম্ভব। শ্রীকৃষ্ণ বিজয়ের ঘটনাক্রম যদি আপনারা মনে রাখতে পারেন, এই প্রশ্নের উত্তর করে আসা অবশ্যই সম্ভব, মোটেই কঠিন নয় সেটা। কিন্তু হ্যাঁ, এটা আমি অবশ্যই স্বীকার করছি, উপন্যাস, ছোট গল্প, নাটক বা গদ্য সাহিত্য থেকে বুদ্ধদেব বসুর উত্তর 30 থেকে যেমন এসেছিল ক্রম, উত্তর করে আসা সত্যিই খুব সহজ, আমি স্বীকার করছি। কিন্তু যেটুকু সম্ভব এই 15-র মধ্যে যদি আপনারা 3, 4 বা 5টাও একদম নিশ্চিতভাবে ঠিক করে আসতে পারেন, যে জায়গাগুলো আমি বললাম, কবিতা, প্রাকাধুনিক সাহিত্যের 2-1টা জায়গা, এরকম ভাবে 2-1টা ক্ষেত্র, সেটাই কিন্তু আপনাকে জেআরএফ পাওয়ার ক্ষেত্রে এগিয়ে দেবে। জেআরএফ পেতে গেলে এইভাবে কিন্তু খাটতে হবে আপনাকে, এর কোনো বিকল্প নেই। এই যে তালিকাটা, সেই তালিকায় দেখছেন কোনো ইউনিট থেকে কিন্তু ক্রম দেওয়া হয়নি। যেমন ভাষা বিজ্ঞানে ক্রম দেওয়া হয়নি। ভাষা বিজ্ঞানে সত্যি বলতে ক্রম দেওয়ার জায়গাও খুব সীমিত, একেবারে হয় না তা নয়, কিন্তু খুব সীমিত, দেওয়া হয়নি। ছন্দ অলংকারে ক্রম দেওয়া হয়নি, যদিও অতীতে কিন্তু ছন্দ অলংকার থেকে ক্রম এসেছে, এবার আসেনি বলে ভাববেন না, হতে পারে না। যে সমস্ত ছান্দসিক আপনাদের সিলেবাসে আছেন, তাদের বইয়ের নাম দিয়ে বলা হয়েছে অতীতে যে প্রকাশকাল অনুযায়ী সেই বইয়ের নামগুলি সাজাতে, ফলত ছন্দ থেকে কিন্তু ক্রম এসেছে, অলংকার থেকে হয়তো ক্রম হয় না সেভাবে। রবীন্দ্র সাহিত্য থেকে এবার শুদ্ধ অশুদ্ধ হয়নি, রবীন্দ্র সাহিত্য থেকে কিন্তু অতীতে শুদ্ধ অশুদ্ধ হয়েছে, ছোট গল্প থেকে বা উপন্যাস থেকে অতীতে শুদ্ধ অশুদ্ধের প্রশ্ন এসেছে, এবার আসে। হয় না তা কিন্তু নয়, যেগুলো ব্ল্যাঙ্ক আছে সেইগুলো থেকে এইবার প্রশ্ন আসেনি, ভবিষ্যতে যে আসবে না তার কোনো নিশ্চয়তা কিন্তু নেই, অবশ্যই আসতে পারে। আমি বললাম অতীতে এসেছে, ভবিষ্যতেও আসতে পারে। এই হলো প্রাথমিক কথা। এরপর প্রত্যেকটা ইউনিটের আলোচনায় আমরা চলে যাব, একদম ইউনিট ধরে ধরে যেভাবে আপনাদের আছে সেই অনুযায়ী আসি আলোচনায়। প্রথমেই ইউনিট 1, ভাষা বিজ্ঞান। আচ্ছা, ভাষা বিজ্ঞানের ক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোট ডাইরেক্ট প্রশ্ন এসেছে 4টি, শুদ্ধ অশুদ্ধ 3টি এবং স্তম্ভ মেলানো 1টি, মোট 8টা প্রশ্ন এসেছে। 4টি ডাইরেক্ট প্রশ্নের মধ্যে উপভাষা থেকে 2টো, অপভ্রংশ, প্রাকৃত অপভ্রংশ ভাষা থেকে 1টি, শব্দার্থের পরিবর্তন থেকে 1টি। শুদ্ধ অশুদ্ধ এসেছে 3টি, নব্য ভারতীয় আর্য ভাষা থেকে, প্রাচীন মধ্য আধুনিক বাংলার যে ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য সেখান থেকে 1টি প্রশ্ন, স্বরধ্বনি থেকে 1টি প্রশ্ন, এবং স্তম্ভ মেলানো এসেছে উপভাষা থেকে। আমরা সমস্ত রকম একটি একটি প্রশ্ন করে দেখার চেষ্টা করি। আচ্ছা, কোশ্চেনটা আসুক, পিডিএফটা আমি শুরু করছি। আচ্ছা, এই যে একটি রূপ, একটি প্রশ্ন, ডাইরেক্ট প্রশ্নের কথাই বলছি, পৈশাচী অপভ্রংশের অন্তর্গত পাঞ্জাবি ভাষার একটি রূপ, রূপ অর্থে অবশ্যই আমাদের যেমন উপভাষা, বাংলা ভাষার উপভাষার কথা বলি, সেই পাঞ্জাবি ভাষার একটি উপভাষা, এর উত্তর কিন্তু লহন্দি। পৈশাচী অপভ্রংশ থেকে এসেছে এই লহন্দি। এই ধরনের প্রশ্নের জন্য কিন্তু আপনাদের এই
প্রাকৃত, অপভ্রংশ, প্রাচীন ভারতীয় আর্য ভাষা, মধ্য ভারতীয় আর্য ভাষা, এই যে জায়গাগুলো, বাংলা ভাষার জায়গাগুলো, এই যে রূপ বিবর্তনের যে ইতিহাস, এগুলো আপনাদের কিন্তু ডিটেলসে পড়তে হবে। তাছাড়া কিন্তু এগুলোর উত্তর করতে পারবেন না। বহু বইতেই এইভাবেই লেখা থাকে, প্রাকৃত, প্রাকৃতের পর অপভ্রংশ, পৈশাচী প্রাকৃত থেকে পৈশাচী অপভ্রংশ এলো, তার মধ্যে এই ভাষা। অন্যান্য অপভ্রংশগুলির ক্ষেত্রেও সেই একইভাবেই বলা থাকে, কিন্তু তার রূপ কি কি সেই নিয়ে প্রায় কোনো বইতে কোনো আলোচনা থাকে। একেবারে সব বইতে নেই তা বলছি না, বাজার চলতি খুব সাধারণ বইগুলিতে প্রায় থাকে না। এইভাবে কিন্তু প্রিপারেশন নিলে হবে না, সেটা কিন্তু এই ধরনের প্রশ্ন থেকে স্পষ্ট। একদম কোন অপভ্রংশ থেকে কোন ভাষা আসছে, সেই ভাষার আঞ্চলিক রূপ কি, সেই ভিতর থেকে প্রশ্ন আসছে। প্রশ্ন দিন দিন জটিল হচ্ছে। মাঝে একবার নেটের সিলেবাস পরিবর্তনের কথা শুরু হয়েছিল এই বছরের শুরুর দিকে, অবশ্যই পরিবর্তন হবে, সেই সম্ভাবনাও আছে। এই নেটটাই সম্ভবত নয় একেবারেই, হয়তো 2025 থেকে। কিন্তু এটুকু নিশ্চিত, সিলেবাস যাই চেঞ্জ হোক না কেন, ভাষা বিজ্ঞান, ছন্দ অলংকার, সাহিত্য তত্ত্ব, এই জায়গাগুলো চেঞ্জ করবার জায়গা নয়, কারণ এগুলো থিওরিটিক্যাল জায়গা, বেসিক জায়গায় সিলেবাসে আছে। ফলত টেক্সটের সিলেবাস যদি চেঞ্জ হয়েও যায়, আপনাদের মনে হতে পারে যে টেক্সট এখন কঠিন প্রশ্ন আসছে, সিলেবাস চেঞ্জ হয়ে গেলে হয়তো নতুন সহজ প্রশ্ন হতে পারে নতুন সিলেবাসে, হতে পারে টেক্সট থেকে। কিন্তু এই সমস্ত থিওরিটিক্যাল জায়গাগুলিতে, এই ভাষা বিজ্ঞান, ছন্দ অলংকার, কাব্যতত্ত্ব, এই জায়গাগুলির সিলেবাস কিন্তু তেমন পরিবর্তন প্রায় হবে না বললেই চলে, বেসিক জায়গা আছে। ফলত এখানে এই যে কঠিন প্রশ্ন হচ্ছে একদম ভিতর থেকে, সেই রকম প্রশ্ন কিন্তু হতে থাকবে। পরের প্রশ্নে আসি। এই আরেকটি প্রশ্ন, আপনাদের এসেছিল স্বরধ্বনি থেকে। 5টি বিবৃতি দেওয়া আছে, তার মধ্যে যে বিকল্পটিতে সবকটি মন্তব্য শুদ্ধ, সেটা আপনাদের বেছে নিতে হবে। দেখুন বিবৃতিগুলো খুব ভালো করে লক্ষ্য করে। ই স্বরধ্বনিটি সম্মুখ, প্রসারিত, উচ্চ ও সংবৃত, এটা সঠিক। ই সম্মুখ স্বরধ্বনি, প্রসারিত, সম্মুখের প্রত্যেকটি স্বরধ্বনি প্রসারিত, এবং উচ্চ একই সঙ্গে এবং সংবৃত, উচ্চ বলেই সংবৃত। এ স্বরধ্বনিটি কেন্দ্রীয়, মধ্যস্থ, নিম্ন মধ্য, অর্ধ বিবৃত ধ্বনি। আমরা জানি কেন্দ্রীয় স্বরধ্বনি হচ্ছে একমাত্র একমাত্র আ। কোনোভাবেই কেন্দ্রীয় স্বরধ্বনি নয়, হচ্ছে সম্মুখ স্বরধ্বনি। ফলত এই অপশনটা ভুল, এই বিবৃতিটি ভুল। এ ঠিক, বি ভুল। সি, আ ধ্বনিটি কেন্দ্রীয়, মধ্যস্থ, নিম্ন এবং বিবৃত, এটাও সম্পূর্ণভাবেই সঠিক। সি সঠিক, অর্থাৎ এ আর সি আমরা সঠিক পেলাম। এ ধ্বনিটি সম্মুখ, ঠিক। প্রসারিত, ঠিক। কিন্তু তার পরের যে দুটো কথা বলা আছে, নিম্ন মধ্য এবং অর্ধ বিবৃত, এই দুটো ঠিক নয়। এ হচ্ছে অর্ধ সংবৃত এবং
উচ্চ মধ্য। ফলত এই বিবৃতি ভুল। ভাষাবিজ্ঞানের ক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এ ধ্বনিটির 4টি বৈশিষ্ট্য দেওয়া আছে, 2টি ঠিক 2টি ভুল, ফলত বিবৃতিটা ভুল। টেক্সটের থেকেও কিন্তু এই ধরনের বিবৃতি দেওয়া থাকে যেখানে একাধিক তথ্য একটি বিবৃতির মধ্যে থাকে। আপনারা অনেক সময় এই ভুলটা সেক্ষেত্রে করে থাকেন, একটি তথ্য সঠিক দেখেই আপনারা সেই বিবৃতিটাকে সঠিক বলে আপনারা মেনে নেন। এই ভুলটা করবেন না। 2 বা 3টে তথ্য একটা বিবৃতির মধ্যে থাকতে পারে, যেটার মধ্যে হয়তো একটা পরিবর্তন করে দিতেই পারে। একটা পরিবর্তন করে দিলেই কিন্তু ভুল হয়ে যাবে। অসাবধানতাবশত বহুজন এই ধরনের প্রশ্নে এই ধরনের বিবৃতিগুলো ভুল করে আসেন। এই নিয়ে সচেতন থাকবেন। তাহলে ডিটা ভুল। ই অধ্বনিটি পশ্চাৎ সঠিক, উচ্চ এইটা ভুল। এখানেই ভুল, কারণ অধ্বনি হচ্ছে নিম্ন। একই সঙ্গে পরপর উচ্চ নিম্ন বলে দেওয়া আছে, স্বাভাবিকভাবেই এটা বোঝাই যাচ্ছে এটা ভুল। যদিও বিবৃত এটা ঠিক, যদি এটা প্রিন্টিং মিস্টেক না হয়ে হতে পারে, হয়তো এটা প্রিন্টিং মিস্টেক, সে কারণে উচ্চ দিয়ে ফেলেছেন, কিন্তু তবুও যেহেতু উচ্চ আছে প্রশ্নে, ফলত এটা ভুল। ফলত এই যে আমরা 5টা বিবৃতি পেলাম, তার মধ্যে দেখলাম এ আর সি হচ্ছে ঠিক, কিন্তু যে অপশন দেওয়া আছে কোনো অপশনেই শুধুমাত্র এ এবং সি দেওয়া নেই। 1 নম্বরটাই দেওয়া আছে এ বি সি অনলি, বি ভুল, সেটা আমরা দেখেছি। ফলত এটাও হতে পারে না। যদিও এনটিএ প্রভিশনাল অ্যান্সার কিতে উত্তর দিয়েছিল বিডি, সেটা একেবারেই ভুল। এখনো ফাইনাল অ্যান্সার কি আসেনি, তারা কি করবে বলা মুশকিল। তবে এটাতে যে যাই উত্তর করে আসুক প্রত্যেককেই নাম্বার দেওয়া উচিত। এই ধরনের প্রশ্নগুলোর ক্ষেত্রে আমি বলবো, যেহেতু এ এবং সি ঠিক, এই প্রশ্নটির ক্ষেত্রে 1 নম্বরটা উত্তর করে আসবে, তারপর আপনার চ্যালেঞ্জের জায়গা থাকছে। এই গেল ভাষাবিজ্ঞানের আরেকটি প্রশ্ন। আর একটা প্রশ্নে যাই ভাষাবিজ্ঞান। স্তম্ভ মেলানোর প্রশ্নের কথা বলছিলাম। দেখুন লক্ষ্য করে, এখানে 4টি উপভাষার কথা বলা আছে এবং তার 4টি বৈশিষ্ট্য দেওয়া আছে। স্তম্ভ মেলাতে হবে। রস্যই রস্যৌ ধ্বনির উচ্চারণগত শৈথিল্যের ফলে প্রায়শই সেগুলি এ ও তে পরিণত হয়। খুব সহজ একটা বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য রাঢ়ী উপভাষার বৈশিষ্ট্য। অল্প প্রাণ ধ্বনির মহাপ্রাণতা, এটাও সহজ, ঝাড়খণ্ডী উপভাষার বৈশিষ্ট্য। পদের আদিতে রকারের লোপ বা আগম হয়, কারণ আমরা দেখেছি অ র হয়ে যায়, র অ হয়ে যায়। কোন উপভাষায়? বরেন্দ্রী উপভাষায়। আদি অক্ষরে শ্বাসাঘাতের কারণে দ্বিমাত্রিকতা দেখা যায় কামরূপী উপভাষায়। এই ম্যাচিং করলে দাঁড়াচ্ছে অপশন 4। আমি যে কথা বলছিলাম যে একটা বা দুটো আপনারা যদি আইডেন্টিফাই করতে পারেন, তাহলে এইগুলোর ক্ষেত্রে অন্তত অনেকটাই আপনাদের ক্ষেত্রে সুবিধা হয়, যে সুবিধা ডাইরেক্ট প্রশ্নের ক্ষেত্রে পাওয়া যায় না। রস্যই রস্যৌ ধ্বনির উচ্চারণগত শৈথিল্যের ফলে প্রায়শই সেগুলি এ ওতে পরিণত হয়। এই রাঢ়ী উপভাষার বৈশিষ্ট্য, এটা কম বেশি প্রত্যেকে সবাই জানে। বলতো এর সঙ্গে 3 হবে, এটা প্রত্যেকেই জানেন। দেখুন এর সঙ্গে 3 একমাত্র 4 নম্বর অপশনটাই আছে, বাকি আর কোনোটাতেই নেই। আপনারা বাকিগুলো না দেখেও 4 নম্বর অপশন উত্তর করে আসতে পারে। পদের আদিতে রকারের লোপ বা আগম হয়, এটা বরেন্দ্রী উপভাষার বৈশিষ্ট্য। সি এর সঙ্গে 4 হবে।
লক্ষ্য করে দেখুন সি এর সঙ্গে 4 একমাত্র 4 নম্বর অপশনেই আছে। শুধুমাত্র এটা জানলেও আপনারা সঠিক উত্তর করে আসতে পারছেন। তবে আমি বলবো যদি বাকিগুলো না জানেন, কোনো কোনো ক্ষেত্রে এমন হতেই পারে, এই বৈশিষ্ট্যগুলো যেমন সহজ বৈশিষ্ট্য দিয়েছে, এমন হতেই পারে সহজ বৈশিষ্ট্য দিল না। একটা বা দুটো অপশনই আপনার জানা, বাকিগুলো জানা নয়। সেক্ষেত্রে আপনি বা আপনার মনে নেই, সেক্ষেত্রে আপনি যেটুকু জানেন সেটা দেখে আপনি অপশন চয়েস করবেন। কিন্তু তারপরেও আমি বলছি যদি আপনার সবকটা জানা থাকে সেক্ষেত্রে অবশ্যই সবকটা একবার মিলিয়ে দেখে নেবেন। কারণ নেট একসঙ্গে 3 ঘন্টার পরীক্ষা হয়, টানা অনলাইন পরীক্ষা, আপনাদের গোল করারও ব্যাপার থাকে না, ক্লিক করলেই হয়ে যায়। ফলত আপনাদের সময় কিন্তু অনেকটা বাঁচে। ফার্স্ট পেপারে আপনারা 1 ঘন্টার বেশিও সময় নিতে পারেন, সাবজেক্ট পেপারে 1.5 ঘন্টা সময়ও লাগে না। ফলত সময় বাঁচে। আপনারা সম্ভব হলে অবশ্যই প্রত্যেকটা অপশন আপনারা মিলিয়ে দেখে তবেই উত্তর করবেন। যদি না জানা থাকে বা সেই মুহূর্তে ভুলে গেছেন, হতেই পারে সেই জিনিস, সেক্ষেত্রে আপনারা একটা বা দুটো মিলিয়েছেন, দেখলেন সেই মেলানো অন্য কোনো ক্ষেত্রে অন্য কোনো অপশনে সেই মিল নেই, সেক্ষেত্রে আপনারা সেটা উত্তর করে এলেন, এনাফ। এই হলো ভাষা বিজ্ঞানের 3 ধরনের প্রশ্ন এসছে। আমি বললাম এই 3 ধরনের প্রশ্নের 3টে প্যাটার্ন। এরপর আমি চলে আসব এর পরবর্তী যে ইউনিট আপনাদের প্রাকাধুনিক সাহিত্য, সেই ইউনিটে। তার আগে ভাষা বিজ্ঞান নিয়ে যেটুকু বললাম সেই নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা বলুন। আমি কিন্তু প্রশ্নের অপশনগুলো নিয়ে, অ্যান্সার নিয়ে আলোচনা করছি, একই সঙ্গে আপনারা কিভাবে প্রিপারেশন নেবেন বা আপনারা আমাদের কাছে পড়লে আমরা কিভাবে আপনাদের তৈরি করব মক টেস্টের মাধ্যমে, ক্লাসের মাধ্যমে, আমি সেই সমস্ত প্যাটার্নের পরিচয় আপনাদের দিচ্ছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। আমি এরপর প্রাকাধুনিক সাহিত্য ইউনিট 2 এর আলোচনায় যাব। ভাষাবিজ্ঞান থেকে যে 8টা প্রশ্ন এসেছিল, আমরা তার মধ্যে 3টে প্রশ্ন নিয়ে কথা বললাম। 3 ধরনের 3টে প্রশ্ন। সব প্রশ্নের আলোচনা সম্ভব নয়, প্রায় এটাই বলা যায় 90টা প্রশ্নের মধ্যে, কারণ সময় মোটামুটি 1 ঘন্টা বরাদ্দ। ফলত সব ধরনের একটা করে প্রশ্নের আলোচনা আমরা করি। এই 90টা প্রশ্নের বাইরে আপনাদের যে প্রশ্নগুলো আসে, যে 10টি প্রশ্ন, 2টি প্যাসেজ, সেই 2টি প্যাসেজ থেকে 5টি 10টি প্রশ্ন, এগুলো কিন্তু অত্যন্ত সহজ। আপনারা যদি প্যাসেজটা ভালো করে পড়তে পারেন, যেহেতু বাংলা পড়ার ক্ষেত্রেও কোনো রকম সমস্যা নেই, একটু ধরে ধরে এই 5টা 10টা প্রশ্নের উত্তর করে এলে কিন্তু এই প্যাসেজ দুটো থেকে 10টাই ঠিক করে আসা যায়। এবং এইটা ঠিক করে আসাটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে 10টার 10টা ঠিক করে আসতে পারলে, আমি যেটা বললাম, সরাসরি প্রশ্ন থেকে যদি আপনারা 40টার মধ্যে 30টাও ঠিক করে আসেন এবং ওই 10টা ঠিক করে আসেন, আপনারা এখানেই কিন্তু 40 হয়ে গেল। বাকি যে 60টা প্রশ্ন, সরি 50টা প্রশ্ন, সেই 50টা প্রশ্ন থেকে আপনাকে 20টা 25টা ঠিক করে এলেই, আর ফার্স্ট পেপার থেকে মোটামুটি আমি 25-30টা ধরছি, তাহলেই কিন্তু আপনারা জেআরএফ পেয়ে যেতে পারেন। খুব কঠিন জায়গা নয়। শুদ্ধ অশুদ্ধ থেকেও 20টা প্রশ্নের মধ্যে মোটামুটি যদি আপনারা 12টা 14টা ঠিক করে আসতে পারেন, স্তম্ভ মেলানো থেকেও প্রায় তাই, তাহলেই কিন্তু আপনারা জিআরএফ অ্যাচিভ করতে পারবেন। আমি ক্রম নির্ণয়ের প্রশ্ন বাদই দিচ্ছি, তবুও বলছি ক্রম নির্ণয়ের যেটুকু আপনাদের পক্ষে সম্ভব, 3টে 4টে প্রশ্ন নিশ্চিতভাবে সম্ভব। কিভাবে সে কথা আমি বললাম, তাহলে কিন্তু আপনাদের জিআরএফ পেতে কোনো সমস্যা হবে না। আমি তাহলে প্রাকাধুনিক সাহিত্যের যে প্রশ্নগুলি তার আলোচনায় যাচ্ছি। আচ্ছা, প্রাকাধুনিক সাহিত্যের প্রশ্নগুলির ক্ষেত্রে
মোট 13টি প্রশ্ন এবার এসেছিল এই ইউনিটটা থেকে। লক্ষ্য করে দেখুন, ডাইরেক্ট কোশ্চেন 6টা, শুদ্ধ অশুদ্ধ 3টে, স্তম্ভ মেলানো 1টি এবং ক্রম নির্ণয় 3টি। 6, 3, 1, 3। 6টি ডাইরেক্ট কোশ্চেনের মধ্যে বৈষ্ণব পদাবলী থেকে 2টি প্রশ্ন এসেছিল, একটি বিদ্যাপতিকে নিয়ে, একটি জ্ঞানদাসকে নিয়ে। কাশিদাসের মহাভারত থেকে একটি, শিবায়ন থেকে একটি, রামপ্রসাদ সেনের শাক্তপদ থেকে একটি এবং ময়মনসিংহ গীতিকার দস্যুকিনা নামের পালা থেকে। শুদ্ধ অশুদ্ধ প্রশ্ন এসেছিল কৃত্তিবাসী রামায়ণ থেকে একটি, বিজয়গুপ্তের মনসা মঙ্গল থেকে একটি এবং ময়মনসিংহ গীতিকার মহুয়া পালা থেকে। স্তম্ভ মেলানোর প্রশ্ন এসেছিল শ্রী চৈতন্য চরিতামৃত থেকে এবং ক্রম নির্ণয় এসেছিল 3টে, শ্রীকৃষ্ণ বিজয়, মনসা মঙ্গল এবং চৈতন্য চরিতামৃত। আমি এই 4 ধরনেরই প্রশ্নের 4টে করে একটি একটি করে মোট 4টির আলোচনা করব। আচ্ছা, প্রথম একটি প্রশ্ন দেখুন, ডাইরেক্ট কোশ্চেনের আলোচনা করছি, জ্ঞানদাসের বৈষ্ণব পদাবলী থেকে এসেছিল। প্রশ্নটা এমনই। আচ্ছা, প্রশ্নগুলো কি বোঝা যাচ্ছে তো? ফন্টটা খুব ছোট, একটু আমি লার্জ করে দিচ্ছি। আচ্ছা, কোশ্চেনগুলো দেখা যাচ্ছে তো আপনাদের স্ক্রিনে? একটু কেউ রেসপন্স করবেন? হ্যাঁ স্যার, যাচ্ছে দেখা। থ্যাংক ইউ। কারণ ফন্ট খুব ভালো নয়, এনটিএ আসলে যেভাবে রেসপন্সিভ দিয়েছিলেন সেইটাই এটা ডাউনলোড করা আমারই এক ছাত্রীর, ফলত সেই জায়গা থেকে। আচ্ছা, এই যে কোশ্চেনটা ভালো করে দেখুন, শীত কলেবর মনোহর ধাম, জগজন রমইতে যা করো নাম, তহি রস আবেশ ভঙ্গি সুঠাম, কি কহব জ্ঞান পহুক গুণগাম। স্পষ্ট এই ভঙ্গি সুঠাম এই শব্দটা থেকে স্পষ্ট যেটি শ্রীরাধা হতে পারে না, বাকি 3টের যে কোনোটাই হতে পারে। কিন্তু জগজন রমইতে যা করো নাম, এই পংক্তিটা থেকেও স্পষ্ট যে এটি শ্রীকৃষ্ণ হতে পারে না, গৌরাঙ্গ কিংবা বলরামের মধ্যে একটি হবে। অধিকাংশেরই মনে হতে পারে গৌরাঙ্গ, অনেকেই এর গৌরাঙ্গ উত্তর করে আসতে পারেন। কিন্তু এই তথ্যটা ভুলে গেলে চলবে না যে জ্ঞানদাস গৌরাঙ্গ বিষয়ক পদ লিখেছেন, এটা ঠিক, কিন্তু জ্ঞানদাস গৌরাঙ্গ বিষয়ক পদ বা গৌরচন্দ্রিকার থেকেও আরো বেশি যেটা লিখেছেন বা যে পদের তিনি স্রষ্টা, সেটি হচ্ছে নিত্যানন্দ বিষয়ক পদ। ফলত গৌরাঙ্গ বা নিত্যানন্দ তার আরাধ্য। নিত্যানন্দকে যার অবতার বলে গৌড়ীয় বৈষ্ণব সমাজ মেনে নিয়েছে তিনি হচ্ছেন বলরাম। জ্ঞানদাসও তাই নিত্যানন্দ বিষয়ক পদ যেমন লিখেছেন, একইভাবে বলরামকে কেন্দ্র করেও পদ লিখেছেন। এই পদটি যার সম্পর্কে প্রয়োগ করা হয়েছে জ্ঞানদাসের, তিনি হচ্ছেন বলরাম। এটা ভুল করলে চলবে না। আচ্ছা, পরবর্তী আর একটা প্রশ্নে আসি। শুদ্ধ অশুদ্ধের প্রশ্ন, ময়মনসিংহ গীতিকার। পাঁচটি বিবৃতি দেওয়া আছে। 5টি বিবৃতির মধ্যে
কোন তিনটি সঠিক আপনাদের সেটা বেছে নিতে হবে। সুন্দরবন মোকামে জিন্দা পীরের বন্দনা করা হলো, এটি আছে। উত্তরে গারো পাহাড় 4 মাসের পথ, এই তথ্য ভুল, 6 মাসের পথ। 6 মাসের শিশুকন্যাকে হুমরা চুরি করলো, সঠিক। মাইনকিয়া শালি ধানের চিড়া খেতে পছন্দ করে না, এটা ভুল, পছন্দ করে। অগ্রহায়ণ মাসে নদ্দার চাঁদ পুনরায় মহুয়ার সন্ধান পেল, সঠিক, অর্থাৎ অপশন এ। এর মধ্যে সব থেকে সহজ যে দুটো মনে রাখা, একটি হচ্ছে 6 মাসের শিশুকন্যাকে হুমরা চুরি করেছিল, এটা খুব সহজ, খুব সাধারণ ঘটনা এই মহুয়া পালার। ফলত এটা যদি আপনার মনে থাকে, দেখুন দুটো অপশন আপনার বাদ চলে যাচ্ছে, 2 এবং 3, 1 এবং 4 আপনার থাকছে। এখান থেকে আপনাকে আর একটা বেছে নিতে হবে। দেখুন একটিতে এ আর সি দেওয়া আছে, অন্যটিতে বি আর ডি দেওয়া আছে। অর্থাৎ আর একটা অপশন যদি আপনি ঠিক করতে পারেন, তাহলেই কিন্তু আপনার এই প্রশ্নটার সঠিক উত্তর বেরিয়ে যাবে। কিংবা একটি ঠিক করতে পারেন, কিংবা একটি নিশ্চিতভাবে জানেন যে এই অপশনটি ভুল, আপনার এটির সঠিক উত্তর বেরিয়ে যাবে। গারো পাহাড় 4 মাসের পথ নয়, এটাও খুব সাধারণ তথ্য, সুতরাং এটি ভুল। এটি যে অপশনে নেই সেটি হচ্ছে অপশন এ, সুতরাং অপশন এ হচ্ছে আপনার সঠিক উত্তর। বস্তুত এইটা বি যে ভুল, এটা জানলেও আপনার আর কোনো কিছু না জানলেও আপনি অপশন এ সঠিক উত্তর করে আসতে পারছেন, কারণ বাকি সবকটা অপশনে বি দেওয়া আছে। অপশন এ সঠিক। এক্ষেত্রে স্তম্ভ মেলানোর প্রশ্ন একটা দেখি। চৈতন্য চরিতামৃত থেকে প্রশ্ন, মধ্যলীলা থেকে, জীব বিদ্যা মধ্যে সার, কৃষ্ণ ভক্তি। জীবের শ্রেষ্ঠ সম্পত্তি, রাধাকৃষ্ণ প্রেম, শ্রেষ্ঠ শ্রবণ, রাধাকৃষ্ণ প্রেম ও লীলা, এবং জীবের মধ্যে শ্রেয় কৃষ্ণ ভক্ত সঙ্গ। ফলত এই ম্যাচিং করতে পারলে আপনারা এটা সঠিক উত্তর নির্ণয় করতে পারছেন, অপশন 2। এক্ষেত্রে একটা জিনিস দেখুন, বিদ্যা মধ্যে সার কৃষ্ণ ভক্তি, এটা কিন্তু খুব সহজ একটা ধারণা। বস্তুত এখানে যে 4টি অপশন দেওয়া আছে, 4টি অপশনে খুব সহজ, কোনোটাই জটিল নয়। ময়মনসিংহ গীতিকার ক্ষেত্রে যেমন দেখলাম 5টাই প্রায় সহজ, এক্ষেত্রেও তাই। যদিও বিদ্যা মধ্যে সার কৃষ্ণ ভক্তি বা শ্রেষ্ঠ শ্রবণ রাধাকৃষ্ণ প্রেম লীলা, এগুলো খুব সাধারণ ভাবেই মনে রাখা যায়। একবার যদি আপনারা চৈতন্য চরিতামৃত মধ্যলীলা পড়েন, আপনারা এগুলো মনে রাখতে পারেন, অবশ্যই বুঝে পড়তে হবে। ফলত খুব কঠিন প্রশ্ন নয়। কিন্তু এটা ঠিক যে নেটের প্রশ্নে এই শুদ্ধ অশুদ্ধ কিংবা এই সামঞ্জস্য বিধান, এই ধরনের প্রশ্নগুলির ক্ষেত্রে একটি প্রশ্নের মধ্যেই প্রায় 4টি বা 5টি প্রশ্ন থাকে। কিন্তু তাই বলে সেগুলো যে কঠিন তা কিন্তু নয়। আপনারা যদি পুরো সিলেবাস পড়তে পারেন, নিয়মিত চর্চার মধ্যে রাখতে পারেন, আপনারা কিন্তু খুব সহজে উত্তর করতে পারবেন। আচ্ছা, ক্রম নির্ণয়ের একটা প্রশ্ন দেখি। আমি যে প্রশ্নটার কথা কিছুক্ষণ আগে বলছিলাম, যে মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় থেকে ক্রম এসেছিল, আরেকটি ক্রম এসেছিল বিজয়গুপ্তের মনসা মঙ্গল থেকে। 5টি পংক্তি তুলে দেওয়া হয়েছিল এবং ক্রম সাজাতে বলা হয়েছিল। কোন সমস্যার প্রশ্ন? ওই প্রশ্ন প্রায় উত্তর আপনারা জেনে করে আসতে পারবেন না, এটাই ধরে নেওয়া যায়। যদি কেউ করে আসতে পারেন নিশ্চিতভাবে সেটা মানে এক্সট্রাঅর্ডিনারি ব্যাপার। না হলে অত বড় কাব্য, শুধুমাত্র এই একটা কাব্য তো নয়, প্রাকাধুনিক সাহিত্যের প্রত্যেকটা কাব্যই বড়। প্রত্যেকটা কাব্য লাইন বাই লাইন মুখস্থ করা এবং সেখান থেকে নিশ্চিতভাবে ক্রম
এর উত্তর করে আসা সত্যি খুব সমস্যা। কিন্তু এই প্রশ্নটার উত্তর করা কিন্তু মোটেই কঠিন নয়। এমনকি একটু ফাঁকিবাজির কথা বলছি, সেটা একেবারেই করবেন না। সেটা হচ্ছে কেউ যদি শ্রীকৃষ্ণ বিজয় টেক্সট নাও পড়েন, শুধুমাত্র সূচিপত্রটা পড়েন, অমিত্রসূদন ভট্টাচার্য সুমঙ্গল রানা যে শ্রীকৃষ্ণ বিজয় সম্পাদনা করেছিলেন সেই বইটিতে দীর্ঘ সূচিপত্র দেওয়া আছে, সেই সূচিপত্রটাও যদি পড়েন এই প্রশ্নের উত্তর আপনারা করে আসতে পারেন। কিন্তু এ কাজ করবেন না, তার কারণ ভিতর থেকেও প্রশ্ন হতে পারে, এবং অতীতে হয়েওছে, সেই দৃষ্টান্তও আছে। ফলত এই ক্রমের উত্তর কিন্তু আপনাদের পক্ষে করে আসা সম্ভব। এর সঠিক ক্রমটা কি? প্রথমেই বৎসাসুর বধ, তারপর শঙ্খচূড় বধ, তারপর কেশী বধ, বোমাসুর বধ এবং শেষে শিশুপাল বধ। খুব লক্ষ্য করে দেখুন এখানে একটা বিষয়, প্রথম যে 4টি ঘটনা দেওয়া আছে, কেশী, বোমাসুর, বৎসাসুর এবং শঙ্খচূড় বধ, এই প্রত্যেকটি ঘটনাই কিন্তু শ্রীকৃষ্ণের বাল্য বা কৈশোরে বা যৌবনে ঘটে গেছে। একমাত্র শিশুপাল বধই হচ্ছে পরিণত বয়সে। ফলত শিশুপাল বধ সবার শেষে হবে, সে নিয়ে কোনো সন্দেহ নেই। শ্রীকৃষ্ণ বিজয়, শ্রীকৃষ্ণের জীবনের ঘটনাগুলো ক্রমান্বয়েই এগিয়ে যাচ্ছে, ফলত শিশুপাল বধ সবার শেষে, অপশন ই। ফলত প্রথমেই আপনার 4 নম্বর অপশনটা বাদ চলে গেল। বাকি 3টের মধ্যে আপনাকে এই প্রথম যে 4টি, সেই 4টির আপনাকে ক্রম নির্ণয় করলেই আপনার এটা থেকে কিন্তু সঠিক উত্তর করে আসা একেবারেই সম্ভব। এই গেল প্রাকাধুনিক সাহিত্যের আলোচনা। আমি এরপর আসব কাব্য কবিতার আলোচনায়। এই পর্যন্ত কারোর কোনো প্রশ্ন বা কোনো বক্তব্য? আচ্ছা, আমি তাহলে এর পরের যে ইউনিট, সেই ইউনিটে চলে আসি, কাব্য কবিতা। কাব্য কবিতায় দেখুন আপনাদের প্রশ্ন এসেছিল মোট 9টি, সরাসরি প্রশ্ন 4টি, শুদ্ধ অশুদ্ধ 2টি, সামঞ্জস্য বিধান 1টি এবং ক্রম নির্ণয় 2টি। 9টি প্রশ্ন কিভাবে এসেছে? সাধের আসন থেকে, কামিনী রায়ের কবিতা থেকে, অমিয় চক্রবর্তীর চেতন শেখরা থেকে এবং সুভাষ মুখোপাধ্যায়ের কাল মধুমাস থেকে আপনাদের ডাইরেক্ট প্রশ্ন এসছে। শুদ্ধ অশুদ্ধ এসেছে সুধীন দত্তের যজাতি থেকে এবং বিষ্ণুদের কবিতা থেকে। বিষ্ণুদের মূলত বেশ কিছু কবিতা একসঙ্গে নিয়েই শুদ্ধ অশুদ্ধটা এসছিল। স্তম্ভ মেলানো এসেছে মধুসূদনের মেঘনাদ বধ কাব্য থেকে এবং ক্রম নির্ণয় এসেছে ঈশ্বরগুপ্তের তপসী মাছ এবং নজরুলের পূজারিণী কবিতা থেকে। পূজারিণী কবিতাটা নজরুলের, আপনাদের সিলেবাসে যে কটা কবিতা পাঠ্য তার মধ্যে পূজারিণীটা সব থেকে বড় কবিতা। এই 4 ধরনের একটা করে প্রশ্ন আমি একটু আলোচনায় আসছি। আচ্ছা, এই যে প্রশ্নটা দেখুন, সাধের আসন থেকে প্রশ্ন এসেছে, মধুর উজ্জ্বল ভাষা, পরিপূর্ণ ভালোবাসা, এই উক্তিটি সাধের আসনের কোন স্বর্গে আছে? সাধের আসন খুব জটিল কাব্য নয়, সহজ কাব্য। একটু যদি আপনারা কাব্যটা পড়ে নিতে পারেন, কাব্যের ভাষাও আপনাদের মনে থাকবে। এই ধরনের এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ উক্তি। ফলত আমরা যখন পড়াবো দেখবেন আমাদের স্টাডি মেটে এই গুরুত্বপূর্ণ উক্তিগুলো দেওয়াও থাকবে, আছেও। ফলত এটা খুব সাধারণ একটা প্রশ্ন, ডাইরেক্ট প্রশ্ন। এর উত্তর অপশন 4, কেতু। আর একটা প্রশ্ন আসি শুদ্ধ অশুদ্ধের প্রশ্ন। আচ্ছা, যজাতি, সুধীন দত্তের যজাতি থেকে শুদ্ধ অশুদ্ধ এসেছিল, আমি বললাম। আরেকটি এসেছিল বিষ্ণুদেব। যজাতি থেকে যে শুদ্ধ অশুদ্ধের প্রশ্ন এসছে, এক্ষেত্রে দেখুন বিকল্পগুলিতে 3টি করে অপশন দেওয়া নেই, 2টি করে অপশন দেওয়া আছে।
এর মধ্যে সঠিক অপশন হচ্ছে অপশন 1, সি এবং ই। আমি বিংশ শতাব্দীর সমান বয়সী, এটা যযাতিতে আছে, খুব পরিচিত লাইন যযাতির। ফলত এটা তো 100% সঠিক। এটা যদি আপনি নির্ধারণ করতে পারেন, যযাতি কবিতাটা পড়ে থাকলেই আপনারা বুঝতে পারবেন এটা যযাতি কবিতায় আছে। তাহলেই আপনি 1 এবং 2 এই দুটোর মধ্যে উত্তর হচ্ছে, এটা আপনি নিশ্চিত। বাকি দুটো আপনার এমনিই বাদ হয়ে যাচ্ছে। অকাল জরায় আমি অবরুদ্ধ নই শুক্র সাপে, এটাও খুব গুরুত্বপূর্ণ। ফলত অপশন 1। আচ্ছা, আর একটা প্রশ্নে আসি। মেঘনাদ বধ কাব্য থেকে আমি বললাম স্বর্গ। এই প্রশ্নের উত্তর করা সত্যিই আপনাদের পক্ষে সমস্যা। তার কারণ এই যে 4টি পংক্তি দেওয়া আছে, এই 4টি পংক্তির কোনোটি কোনো স্বর্গের প্রথম পংক্তি নয়। ভিতরের পংক্তি। তাহলে কি পুরো মেঘনাদ বধ কাব্য মুখস্থ করতে হবে? অসম্ভব বলছি না, মুখস্থ করা নিঃসন্দেহে সম্ভব, মুখস্থ করেওছেন। গৌতম হালদার মুখস্থ করে মঞ্চাভিনয় করেছেন এককভাবে। কিন্তু আপনাদের এই হিউজ সিলেবাসের মধ্যে থেকে মেঘনাদ বধ কাব্য মুখস্থ করা সত্যিই খুব সমস্যা। এক্ষেত্রে একটা উপায় আপনাদের হতে পারে, প্রত্যেকটা স্বর্গের যা ঘটনাক্রম, সেই ঘটনাক্রম আপনাদের মাথায় রাখবে এবং সেই ধরে আপনাদের স্বর্গ মেলাতে হবে। এর সঠিক উত্তর রক্তবীজে বোধি বুঝি এবে বিধুমুখী আইলা কৈলাস ধামে, এটা তৃতীয় স্বর্গে আছে। হায় লঙ্কাপতি কেমনে কহিব আমি অপূর্ব কাহিনী, প্রথম স্বর্গে আছে। এটা খুব পরিচিত একটা বিষয়। কেমনে বিদায় তোরে করিরে বাছনি আধারি হৃদয় আকাশ, পঞ্চম স্বর্গ। উদ্যোগ এই স্বর্গ থেকে নেওয়া। লাইনটা পড়লে বোঝা যাচ্ছে কিন্তু। অভয় দান করো যারে তুমি অভয় কি ভয় তার এ তিন ভুবন, এটা দ্বিতীয় স্বর্গ। ফলত এটার উত্তর হচ্ছে অপশন 3। আপনারা এটা উত্তর করতে পারেন ঘটনাগুলো মনে রেখে। এভাবেই উত্তর করতে হবে, না হলে পুরোকাব্য, তার অতিরিক্ত পুরোকাব্য মুখস্থ করা ছাড়া আর কোনো বিকল্প নেই। এই ঘটনাগুলো আপনাদের এইভাবে মাথায় রাখতে হবে। আচ্ছা, আর একটা প্রশ্নের আলোচনায় আসি। সরি, বলেছি। ক্রম নির্ণয়। দেখুন, ঈশ্বরগুপ্তের তপসী মাছ কবিতাটা থেকে ক্রম দেওয়া আছে। তপসী মাছ কবিতাটা অত্যন্ত সহজ কবিতা, যদিও একটু বড় কবিতা, কিন্তু কবিতাটা অত্যন্ত সহজ। কবিতাটা যদি আপনারা মুখস্থ রাখতে পারেন, এই ক্রম আপনাদের পক্ষে উত্তর করে আসা সম্ভব। কবিতা মুখস্থ না রেখে এই ক্রম মনে রাখা কিন্তু সমস্যা। তার কারণ দেখুন একটা জিনিস, পরপর 5টি লাইন কিন্তু এক্ষেত্রে দেওয়া নেই। ফলত পরপর 5টি লাইন দেওয়া থাকলে কবিতাগুলো ভালোভাবে পড়া থাকলেও উত্তর করে আসা যায়। কিন্তু যেহেতু বিচ্ছিন্নভাবে 5টি পংক্তি দেওয়া হয়েছে, আপনাদের কিন্তু কবিতা মুখস্থ ছাড়া কোনো উপায় নেই। সহজ কবিতা, সে কারণেই বলছি এই ধরনের কবিতাগুলো কিন্তু আপনাদের মুখস্থ করতে হবে। এক্ষেত্রে উত্তর কি হবে? অপশন 2 প্রথমেই আসবে, টপাটপ খেয়ে ফেলি ছাঁকা তেলে ভাজা।
তারপর সি, কেন কেন কেনা 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 করে রব। তারপর এ, এমন অমৃত ফল ফলিয়াছে জলে। তারপর ই, ঘিটে বেছে পূজা দিব মিটে জলে এলে। এবং তারপর অপশন ডি, ভেজে খাই ঝোলে দি কিংবা দি ছালে। ফলত কবিতা মুখস্থ করা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই 3টে ইউনিট গেল, এরপর আমরা চলে আসি 4th ইউনিট। আচ্ছা, 4th ইউনিটে নকশা ও উপন্যাস আপনাদের প্রশ্ন এসেছে মোট 9টি। এর মধ্যে ডাইরেক্ট প্রশ্ন 3টে, শুদ্ধ অশুদ্ধ 3টে, স্তম্ভ মেলানো 1টা এবং ক্রম নির্ণয় 2টো। ডাইরেক্ট প্রশ্ন এসেছে পথের পাঁচালী থেকে, প্রথম প্রতিশ্রুতি থেকে, তুঙ্গভদ্রার তীরে থেকে। শুদ্ধ অশুদ্ধ বিষবৃক্ষ, রাধা, পুতুল নাচের দিকে। স্তম্ভ মেলানো শ্রীকান্ত এবং ক্রম নির্ণয় ঢোড়াই চরিত মানস আর নির্বাস। লক্ষ্য করে দেখুন, রিপিট কিন্তু প্রায় হয়নি প্রশ্ন। এক টপিক থেকে একাধিক প্রশ্ন প্রায় হয়নি, একেবারে হয়নি সে কথা বলছি না, প্রায় হয়নি। আমরা প্রাকাধুনিক সাহিত্যে একটু রিপিট দেখেছি, নাটকের ক্ষেত্রে একটু রিপিট, না হলে কিন্তু প্রায় রিপিট হয় না একই টপিক থেকে প্রশ্ন। বিভিন্ন টপিক থেকেই আপনাদের প্রশ্ন এসেছে। আমরা 4 ধরনের 4টে প্রশ্ন আলোচনায় আসি। আচ্ছা, প্রথম প্রশ্নটা দেখুন, পথের পাঁচালী থেকে ডাইরেক্ট প্রশ্ন দিয়েছে। আরব্য উপন্যাসের দৈত্য কোন মণিখচিত মায়া প্রাসাদ আকাশ বাহিয়া উড়াইয়া আনিয়া তাহাদের ভাঙা ঘরে বসাইয়া দিয়া গেল না। কোন প্রসঙ্গে এসেছে, প্রসঙ্গ জানতে চাওয়া হয়েছে। বলতো পথের পাঁচালী বা যে কোনো উপন্যাস থেকে এই ধরনের প্রশ্ন আপনাদের হতে পারে। ঘটনাগুলো আপনাদের কিছুটা মনে রাখতেই। এর উত্তর হরিহরের চাঁদ। আর একটা প্রশ্ন, বিষবৃক্ষ, শুদ্ধ অশুদ্ধ। এক্ষেত্রে খুব ভালো করে দেখুন, আমি এটা সবসময় ক্লাসে বলে থাকি যে এই ধরনের উপন্যাস, যে সমস্ত উপন্যাসে পরিচ্ছেদের নাম বলা আছে, অধ্যায়গুলোর অধ্যায়ের সংখ্যা, পরিচ্ছেদ সংখ্যা, সেগুলো তো মাথায় রাখতেই হবে। যে সমস্ত উপন্যাসের পরিচ্ছেদ বা অধ্যায়ের নাম দেওয়া আছে সেই নামগুলো মাথায় রাখা। অতীতেও বিষবৃক্ষ থেকে এ ধরনের প্রশ্ন এসেছে, পরিচ্ছেদের নাম দিয়ে, কখনো কখনো 5টি পরিচ্ছেদের নাম দিয়ে ক্রম সাজাতে বলা হয়েছে, ম্যাচিং করতে বলা হয়েছে। এই ধরনের প্রশ্ন কিন্তু হয়। ফলত এটা যদি আপনারা মনে রাখতে পারেন তাহলেই কিন্তু এই অপশন বি, দ্বাবিংশ পরিচ্ছেদের নাম চোরের উপর বাটপারি, এটা আপনারা মনে রাখতে পারবেন। ফলত এই বি সঠিক, ফলে অপশন 3 আপনার বাদ চলে গেল। অপশন এ যেটি, চিরদুঃখিনী কুন্দনন্দিনীর সঙ্গে সাক্ষাৎ করিলেন না, বাক্যটি আছে স্তিমিত প্রদীপে পরিচ্ছেদে, এটা ভুল। তার কারণ এই বাক্যটি আছে স্তিমিত প্রদীপে পরিচ্ছেদ, তার ঠিক আগের পরিচ্ছেদ প্রত্যাবর্তন, এই পরিচ্ছেদের একদম শেষ বাক্য। ফলত এটা ভুল। ফলত এ যেগুলিতে আছে সেগুলো আপনি বাদ দিয়ে দেবেন। অপশন এ 1 আপনার বাদ চলে গেল, অপশন 3 তো আগেই বাদ চলে গেছে। ফলত 2 এবং 4-এর মধ্যে আপনার উত্তর। আরো একটা জিনিস দেখুন, বর্ষাকাল বড় দুর্দিন এই কথাটির উল্লেখ আছে প্রথম পরিচ্ছেদে।
এটাও ভুল। ফলত এটা হতে পারে না। এটা কোন অপশনে নেই, যে দুটো অপশন আপনার বাকি তার মধ্যে 2 এবং 4 মধ্যে কোথায় ডি নেই? 4 নেই, ফলত 4ই আপনার উত্তর। বি, সি এবং ই, এই তিনটে হচ্ছে আপনার সঠিক। একটি মাত্র পরিচ্ছেদ শুরু হয়েছে বলা বাহুল্য দিয়ে, এবং সুকুমার সেন বলেছেন বিষবৃক্ষ উপন্যাসের কাহিনী চন্দ্রমুখীর উপাখ্যান গ্রন্থের দ্বারা প্রথম। আচ্ছা, আরেকটি প্রশ্ন আমি বলি। শ্রীকান্ত থেকে দেখুন আপনাদের ক্রম এসেছে। পরিচ্ছেদের সঙ্গে আপনাদের সামঞ্জস্য বিধান করতে হবে। এর সঠিক উত্তর হচ্ছে অপশন 1। পরিচ্ছেদ সংখ্যা দিয়ে দেওয়া আছে এবং প্রত্যেকটা পরিচ্ছেদ থেকে, 4টি পরিচ্ছেদ থেকে 4টি বাক্য আপনাদের তুলে দেওয়া হয়েছে। এগুলো উত্তর করা একটু চাপের, এটা ঠিক। কিন্তু যদি কিছুটা ঘটনা মাথায় রাখতে পারেন, ঘটনা কোন পরিচ্ছেদে কি ঘটনা ঘটছে তার সঙ্গে কিছুটা মিলিয়ে দেখতে পারেন, তাহলে আপনাদের পক্ষে এটার উত্তর করে আসা সম্ভব। আচ্ছা, আরেকটা ক্রম নির্ণয়ের প্রশ্ন এসেছিল, দুটি মূলত ক্রম নির্ণয়ের প্রশ্ন এসেছিল। তার মধ্যে একটা প্রশ্ন আমি দেখাই, ঝোড়াই চরিত মানুষ থেকে ক্রম। এই যে 5টি বাক্য দেওয়া আছে, সিঁড়িতে একটা পায়ের শব্দ শুনতে পাওয়া যাচ্ছে, বাবু সাহেব ঠিকই ভেবেছেন, রান্নাবাড়ির কথা ছেড়েই দাও, রামজি তার ইচ্ছা প্রায় পূরণ করে এনেছেন, আজকাল দিনকাল হয়ে আসছে অন্যরকম। উত্তর করা খুব প্রায় অসম্ভব বললেই চলে। যদিও একটা অংশ থেকে ভূস্বামীর যশকীর্তন থেকেই এসেছে, তবুও পরপর সাজানো উপন্যাস থেকে, বস্তুত ঝোড়াই চরিত মানুষ একটা দীর্ঘ উপন্যাস, ভাষাও কিছুটা কঠিন, ফলত এটার উত্তর করে আসা খুব কঠিন। যদিও এর উত্তর হবে অপশন 4, কিন্তু এর উত্তরটা করা আপনাদের পক্ষে যথেষ্ট কঠিন, এটা আমি স্বীকার করছি। কিন্তু এই ধরনের প্রশ্ন আসছে, কিছু করার নেই, এবং প্রায় অসম্ভব বলা চলে এই ধরনের প্রশ্নের উত্তর করে আসে। পরের যে ইউনিট 5 থেকে আপনাদের প্রশ্ন এসেছে মোট 9টা। 3টি সরাসরি প্রশ্ন, 3টে শুদ্ধ অশুদ্ধ, একটা স্তম্ভ মেলানো এবং 2টি ক্রম নিয়ে। এক্ষেত্রেও কিন্তু ওই প্রায় একই ধরনেরই প্রশ্ন এসেছে, যদিও এর যে ডাইরেক্ট প্রশ্নগুলো হয়েছে, হৃদয়েশ্বর মুখুজ্জে থেকে জানতে চাওয়া হয়েছে এটি যে গ্রন্থের গল্প। আপনারা জানেন হৃদয়েশ্বর মুখুজ্জে রঙ্গনা গ্রন্থের গল্প, সেটি কবে প্রকাশিত হয়েছিল। সহজ প্রশ্ন, এই ধরনের তথ্য কিন্তু আপনারা খুব সহজে পেয়ে যান। উলট পুরাণ থেকেও যে প্রশ্ন এসেছিল, গল্পটা পড়লে, ছোট গল্প, খুব সহজে আপনারা উত্তর করে আসতে পারবেন। সুন্দরম, নিমন্নপূর্ণা, প্রত্যেকটা থেকে সহজ প্রশ্নই কিন্তু ছোট গল্প থেকে হয়। বস্তুত আপনাদের 32টা ছোট গল্প পাঠ্য, উত্তর করে আসা সত্যিই সহজ। শুদ্ধ অশুদ্ধের 2টো প্রশ্ন এসেছিল, একটা দ্রৌপদী থেকে আর একটা 5টা ছোট গল্প একসঙ্গে মিলিয়ে দেওয়া ছিল। স্তম্ভ মেলানোতে যে একটি প্রশ্ন এসেছিল সেটিতেও তাই, 4টি ছোট গল্প থেকে একটা প্রশ্ন দেওয়া ছিল। কিন্তু ক্রম নির্ণয়ের যে 2টি প্রশ্ন, মতিনন্দীর আত্মভূক এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের গরম ভাত অথবা নিঃশব্দের গল্প, এই দুটো উত্তর করা প্রায় অসম্ভব। যদিও স্তম্ভ মেলানোই 4টে ছোট গল্প থেকে প্রশ্ন থাকলেও উত্তর করা কিন্তু খুব সহজ। কেন বলছি?
আমি দেখাই। ও সরি, করলাম। এই যে প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন 4টে ছোট গল্প থেকে 4টি বাক্য তুলে দেওয়া হয়েছে, ম্যাচিং করতে বলা হচ্ছে। ধূসর আলোয় শেষ পাখির ঝাঁক, মাঠে শস্য দানা ফুটে খেয়ে ফিরে আসে অর্জুনের ডালে। গঘ্ন গল্পের লাইন। কয়েকটা চামচিকে উড়তে উড়তে চাঁদের দিকে চলে যাচ্ছে, একটা ভুতুরে আবহ, গরম ভাত অথবা নিছক ভূতের গল্পের লাইন। এক ঝলক শীতের হাওয়া এসে শরীর আদর করে দিল। পাখির মা, এই গল্পটাতে শীতকালে পরিযায়ী পাখিরা আসে, পাখির মা গল্পের লাইন। রোদে ঝিকিমিকি ছটা দেয় মরা শামুকের সোনালী খোল, বাদশা গল্পের লাইন। খুব পরিচিত এবং সহজে বোঝা যায়, গল্পগুলো মাথায় রাখলেই আপনারা এটারও কিন্তু উত্তর করে দিয়ে আসতে পারবেন। অপশন 3 হচ্ছে এরূপ। আচ্ছা, আমি একটু দ্রুত এগোনোর চেষ্টা করছি, কারণ প্রায় আমাকে বলা হয়েছিল 1 ঘন্টার মধ্যে শেষ করতে। একটু দ্রুত এগোনোর চেষ্টা করছি, 2-1টা করে উদাহরণ দেখাচ্ছি। নাটক প্রহসন থেকে আপনাদের যা প্রশ্ন এসেছে, 3টে ডাইরেক্ট প্রশ্ন, 1টি শুদ্ধ অশুদ্ধ, 1টি স্তম্ভ মেলানো এবং 2টি ক্রম নিয়ে, মোট 7টা প্রশ্ন। দেখুন প্রায় রিপিট হয়নি বললেই চলে প্রশ্ন, কেবলমাত্র প্রথম পার্থ থেকে 2টো প্রশ্ন এসেছে, একটা ডাইরেক্ট আর একটা স্তম্ভ মেলানো। না হলে সরাসরি প্রশ্ন এসেছে শাহজাহান থেকে, সিংহাসনের ক্ষয়রোগ থেকে, শুদ্ধ অশুদ্ধ এসেছে টিনের তলোয়ার থেকে, আর ক্রম নির্ণয় এসেছে একেই কি বলে সভ্যতা এবং বাকি। আমরা 2-1টা প্রশ্ন দেখি। শুদ্ধ অশুদ্ধের প্রশ্নটাই দেখি। একটা প্রশ্ন, এবং টিনের তলোয়ার নাটক থেকে প্রশ্ন এসেছে। বস্তুত এখানে কিন্তু একটি করে পংক্তি দেওয়া আছে এবং কার উক্তি বলে দেওয়া হয়েছে। এর মধ্যে কোন দুটো সঠিক আপনাদের সেটা বেছে নিতে হবে। এর মধ্যে সঠিক হচ্ছে অপশন 2, সি এবং ই। বিহোল্ড নিরো উইথ হিজ ফিডল, প্রিয়র উক্তি। এবং চলো বুলবুলির লড়াই শুরু হয়ে গেছে, ময়নার উক্তি। খুব লক্ষ্য করে দেখুন, বুলবুলির লড়াই এই ঘটনাটা কিন্তু ময়না ছিল। এখান থেকে আপনারা কিছুটা কাছাকাছি যেতে পারছেন। এবং আরো যেটা সহজ সেটা এই হচ্ছে এটাই যে এই উক্তিটা একটা মেয়েলি উক্তি, সেটা বোঝা যাচ্ছে। বলতো এটা ময়নার উক্তি, নাটকের অন্য কোনো নারী চরিত্রের উক্তি নয়। বিহোল্ড নিরো উইথ হিজ ফিডল, প্রিয়র উক্তি। মোটামুটি নাটকের চরিত্রগুলোর উক্তি যদি আপনারা ফলো করতে পারেন সচেতনভাবে নাটকটি পড়ার সময়, এই উত্তর করে আসা কিন্তু আপনাদের পক্ষে কঠিন নয়। তথ্যমূলক প্রশ্নের ক্ষেত্রে ধরুন, আমি আরেকটা প্রশ্নে যাই, একটা ডাইরেক্ট প্রশ্ন বলি। সিংহাসনের ক্ষয়রোগ থেকে প্রশ্ন এসেছে, আমি বাইরের অন্ধকার থেকে আসিনি, আমার ভিতরের অন্ধকার থেকে হঠাৎ লাফিয়ে এসেছি। খুব সহজ, চিত্রকরের উক্তি। এই ধরনের উক্তি, দার্শনিক উক্তি, চিত্রকরের পক্ষে। চিত্রকরের নাটকের প্রত্যেকটা সংলাপ আপনাদের পক্ষে মুখস্থ করা সম্ভব।
তথ্যগুলো অবশ্যই মনে রাখতে হবে, কিন্তু এই ধরনের উক্তিমূলক যে প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসবে সেইগুলির ক্ষেত্রে আপনাদের প্রিপারেশন এমন ভাবেই নিতে হবে নাটকগুলি বারবার পড়ে, যেন নাটকে কে কি ধরনের উক্তি করতে পারে সেটা আপনাদের মোটামুটি মনের মধ্যে গেঁথে যায়, তাহলেই কিন্তু আপনারা এই ধরনের প্রশ্নের উত্তর করতে পারবেন। এর পরের যে ইউনিট গদ্য সাহিত্য এবং সাময়িক পত্রের ইউনিট, 3টে ডাইরেক্ট প্রশ্ন এসেছে, 2টো শুদ্ধ অশুদ্ধ, 2টো স্তম্ভ মেলানো এবং একটা ক্রম নির্ণয়, মোট 8টা প্রশ্ন এসেছে আপনাদের এই ইউনিট। এর মধ্যে 3টে ডাইরেক্ট প্রশ্নের মধ্যে একটা প্রমথ চৌধুরীর ভারতচন্দ্র প্রবন্ধ থেকে এবং অন্য 2টো সাময়িক পত্র থেকে। এর আগে যখন এই সিলেবাস প্রথম আসে তখন কিন্তু সাময়িক পত্র থেকে সেভাবে প্রশ্ন আসতো না, এখন রিসেন্ট কয়েকটা নেটে কিন্তু সাময়িক পত্র থেকে প্রশ্ন আসতে দেখছি। বলতো আপনাদের যে 5টা সাময়িক পত্র পাঠ্য, সেই 5টা সাময়িক পত্র কিন্তু খুব গভীরে গিয়ে পড়তেন। শুদ্ধ অশুদ্ধের প্রশ্ন এসেছে 2টো, একটা অবনীন্দ্রনাথের দৃষ্টি ও সৃষ্টি থেকে, অন্যটা অন্নদাশঙ্কর রায়ের জীবন শিল্পী রবীন্দ্রনাথ। স্তম্ভ মেলানোর প্রশ্ন এসেছে রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর বিভিন্ন প্রবন্ধ থেকে মিলিয়ে মিশিয়ে এবং রাসসুন্দরীর আমার জীবন থেকে। রাসসুন্দরীর আমার জীবন কিন্তু সহজ টেক্সট, তারপরেও এর থেকে কিন্তু ডাইরেক্ট প্রশ্ন সেইভাবে আসে না পরীক্ষায়। বেশিরভাগ ক্ষেত্রেই ক্রম নির্ণয় বা স্তম্ভ মেলানোর প্রশ্নই আসে, কখনো কখনো শুদ্ধ অশুদ্ধ, ডাইরেক্ট প্রশ্ন প্রায় দেখাই যায় না। এইবার স্তম্ভ মেলানো বা সামঞ্জস্য বিধানের প্রশ্ন হয়েছে, আমরা সেটা দেখব। একটা সাময়িক পত্রের প্রশ্ন দেখব। বঙ্গদর্শন থেকে সাময়িক পত্রের যে প্রশ্ন দিয়েছিল অত্যন্ত সহজ প্রশ্ন, রামদাস সেন কোন সাময়িক পত্রের সঙ্গে যুক্ত? বঙ্গদর্শন। অন্য যে প্রশ্নটা দিয়েছিল সেই প্রশ্নটা আমরা একটু দেখি। সেই প্রশ্নটাই বলা হচ্ছে, যে যে পত্রিকার অভিজ্ঞতা সঞ্চয় করে রামানন্দ চট্টোপাধ্যায় প্রবাসী পত্রিকা প্রকাশের উদ্যোগ নিয়েছিলেন সেই 2টি পত্রিকা হলো। সাময়িক পত্র এবং রামানন্দ চট্টোপাধ্যায়ের সম্পর্কে ধারণা থাকলেই এটা যে কেউ বলতে পারবেন, ধর্মবন্ধু এবং প্রদীপ। ফলত এই তথ্যগুলো মাথায় রাখতে হবে সাময়িক পত্র থেকে। এই ধরনের অসংখ্য তথ্য সাময়িক পত্র থেকে বস্তুত অনেক বই পড়তে হয়। আমাদের কাছে যারা পড়েন, আমরা সমস্ত বই ঘেটে একটা স্টাডি মেট তৈরি করে আপনাদের দিই, ফলত সেখান থেকে পড়লে এই তথ্যগুলো আপনারা পেয়ে যান। না হলে কিন্তু সাময়িক পত্রের জন্য প্রচুর বই পড়তে হয়। বস্তুত প্রবাসী নিয়ে যে সমস্ত বই, সেই সমস্ত বই থেকেও প্রায় এই প্রশ্নটার উত্তর পাওয়া খুব সমস্যা। রামানন্দ চট্টোপাধ্যায়ের যে জীবনী সাহিত্য সাধক চরিতমালায় সংকলিত, সেখানে এই তথ্য আছে। ফলত বিভিন্ন জায়গা ঘেঁটে এই তথ্যগুলো করতে হয় এবং সেখান থেকে কিন্তু প্রশ্ন আসে আপনাদের পরীক্ষায়। দেখালাম। আচ্ছা, আরেকটা স্তম্ভ মেলানোর প্রশ্নটা একটু দেখি রাসসুন্দরীর আমার জীবন থেকে। আচ্ছা, রাসসুন্দরীর 4টি বাক্য এখানে দেওয়া হয়েছে এবং তার ঘটনা উল্লেখ করে দেওয়া হয়েছে। মিলিয়ে আপনাকে দেখতে হবে। দেখুন, এক্ষেত্রেও খুব সহজে আপনি মাথায় রাখতে পারছেন, এই প্রকার কিছুক্ষণ পরে আমি আর কিছুই দেখিতে পাইলাম না, সকলই একেবারে অন্ধকার মনে হইল। মৃত্যু কল্পনা। 3 এর সঙ্গে 2 যাবে, ফলত 1 বা 3 মধ্যে আপনার উত্তর হবে, 2 এবং 4 আপনার বাদ চলে গেল। আরো একটা জিনিস দেখুন, আমি অনেক চেষ্টা করিয়া দেখিলাম কিন্তু কিছুই দেখিতে পাইলাম না। কিছুই না দেখিয়া আমি বাটির মধ্যে চলিয়া গেলাম। প্রকাশ্যে ভূত দৃষ্টি, খুব সহজে বোঝা যায়।
টেক্সটটা যদি কারোর পড়া থাকে এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু করে আসতে পারবেন। 3 মিলে গেল এবং আপনার আগেই মিলে গেছে সি এর সঙ্গে 2, ফলত আপনার উত্তর হচ্ছে অপশন 1। বাকি দুটো খুব সহজে আপনি মিলিয়ে নিতে পারেন। এটা সপ্তম ইউনিট গেল। আমি অষ্টম ইউনিটের আলোচনায় আসি। এইবার কিন্তু অষ্টম ইউনিট থেকে প্রশ্ন কম হয়েছে, অর্থাৎ রবীন্দ্র সাহিত্য থেকে প্রশ্ন কম এসেছে। কোনো বার কিন্তু এমনও দেখা গেছে রবীন্দ্র সাহিত্য থেকে 12টা-13টা প্রশ্ন এসেছে। এইবার কম। নেক্সট বার যে কম এইরকমই কম থাকবে সেটা বলা খুব মুশকিল, কারণ এমন খবর শুনছি যে ইউজিসি নেটের বিভিন্ন কোশ্চেন এবং সিলেবাস কমিটি কিন্তু পরিবর্তন হচ্ছে, ইউজিসি পরিবর্তন করছে। বাংলারও একইভাবে কোশ্চেনের কমিটি পরিবর্তন হবে, ফলত তারা কিন্তু আবার একটু অন্য প্যাটার্নে যেতেই পারেন। এবার রবীন্দ্র সাহিত্য থেকে প্রশ্ন কম এসেছে এবং খুব লক্ষণীয়, ছোট গল্প থেকে মাত্র একটা প্রশ্ন এসছে। দুরাশা গল্পটি ভারতী পত্রিকায় কোন মাসে প্রকাশিত হয়? বৈশাখ, একদম পাতি প্রশ্ন। কবিতা থেকে একটি স্তম্ভ মেলানো এসেছে, 4টি বা 5টি কবিতার পংক্তি দেওয়া ছিল এবং কবিতার নাম দেওয়া ছিল, পংক্তি মেলাতে হবে। ক্রম নির্ণয় এসেছে সম্ভবত, আমার যতদূর মনে পড়ছে, আধুনিক সাহিত্য প্রবন্ধটা থেকে। এটা একটু উত্তর করার সমস্যা, তবুও যদি রবীন্দ্রনাথের প্রবন্ধ থেকে প্রবন্ধটা ভালো করে পড়া থাকে ক্রম নির্ণয় কিছুটা হলেও করা যেতে পারে। খুব লক্ষণীয়, এবার কিন্তু রবীন্দ্রনাথের নাটক, রবীন্দ্রনাথের উপন্যাস থেকে একটাও প্রশ্ন আসেনি। 2টি নাটক এবং 2টি উপন্যাস, এই 4টি থেকে কোনো প্রশ্ন আসেনি। জীবন স্মৃতি থেকে একটা প্রশ্ন এসেছে, লাইন তুলে দিয়ে বলা হয়েছে যে এটি জীবন স্মৃতির কোন অধ্যায়ে আছে। খুব জটিল প্রশ্ন কিন্তু রবীন্দ্র সাহিত্য থেকে হয়নি। কবিতাগুলো যদি আপনারা মাথায় রাখতে পারেন তাহলে আপনারা ওই নবজাতক থেকে যে প্রশ্নটি এসেছিল স্তম্ভ মেলানোর, সেটি উত্তর করা সম্ভব। ডাইরেক্ট কোশ্চেন গুলোও সহজ প্রশ্নই হয়েছিল। ডাইরেক্ট প্রশ্ন বোধহয় একটা এসেছিল পঞ্চভূত থেকে, হ্যাঁ, একটি জীবন স্মৃতি থেকে এবং একটি দুরাশা থেকে। দুরাশার প্রশ্নের কথা তো বললাম, জীবন স্মৃতির প্রশ্নের কথা বললাম। স্তম্ভ মেলানো এসেছে নবজাতক থেকে, জাপান যাত্রী থেকে। সহজ প্রশ্নই এসেছিল রবীন্দ্র সাহিত্য থেকে। জাপান যাত্রীটা হয়তো একটু কঠিন মনে হতে পারে, বা আধুনিক সাহিত্যের ক্রম নির্ণয়টা হয়তো একটু কঠিন মনে হতে পারে। বাকি 4টি প্রশ্ন কিন্তু সহজ প্রশ্নই ছিল পরীক্ষায়। এই গেল রবীন্দ্র সাহিত্য। ছন্দ অলংকার থেকে কিন্তু অন্যবারের তুলনায় এবার প্রশ্ন যথেষ্ট সহজ হয়েছে। মূলত কনসেপচুয়াল কোশ্চেন হয়েছে। 2-একটা ক্ষেত্রে প্রবোধচন্দ্র সেনের যেমন একটা উক্তি আপনাদের পরীক্ষায় দেওয়া হয়েছিল, সেটি কার উক্তি জানতে চাওয়া হয়েছে। রবীন্দ্রনাথের একটি মত সেখানে দেওয়া ছিল, সেটি সম্পর্কে বলা হয়েছে যে এই ভাবনাটি কার, রবীন্দ্রনাথের। এবং অলংকার, বেশিরভাগ ক্ষেত্রেই অলংকার নির্ণয়ের প্রশ্ন এসেছিল। খুব সহজ সহজ অলংকার এবং পরিচিত লাইন তুলে অলংকার নির্ণয় আপনাদের দেওয়া ছিল। বৃষ্টির ছলে গগন কাঁদিলা, এই ধরনের আপনাদের পংক্তি এবারের প্রশ্নে ছিল। এবং 2-একটা কনসেপচুয়াল প্রশ্ন অলংকার থেকে এসেছিল, যদিও সেইগুলো অত্যন্ত সাধারণ। শ্যামাপদ চক্রবর্তীর অলংকার চন্দ্রিকা পড়লেই সেগুলোর উত্তর করে দিয়ে আসা যায়। ছন্দ অলংকার থেকে এত সহজ প্রশ্ন এইবার যা প্রশ্ন হয়েছে, 2-একটা প্রশ্ন বাদ দিলে, বিগত কয়েকটা নেট পরীক্ষায় এত সহজ প্রশ্ন ছন্দ অলংকার থেকে হয়নি। এবার অত্যন্ত সহজ প্রশ্ন ছন্দ অলংকার থেকে এসেছিল।
আমি একটা প্রশ্ন দেখি। এই যে দেখুন, এই যে প্রশ্নটা, সুধা হতে সুধাময় দুগ্ধ তার, কোন অলংকার? উৎকর্ষ বোঝাচ্ছে, ব্যতিরেক অলংকার, খুব সহজ। একটা শুদ্ধ অশুদ্ধ দেখি। এই যে এই শুদ্ধ অশুদ্ধটা দেখুন। উপমা প্রধানত 5 প্রকার না, উপমা 6 প্রকার। এটা ভুল। অর্থাৎ অপশন এ যেগুলোতে আছে সে দুটো বাদ, 1 আর 4 বাদ। নিরঙ্গ, সাঙ্গ ও পরম্পরিত রূপক ছাড়া রূপকের আর কোনো শ্রেণী নেই, ভুল। আরো একটি শ্রেণী আছে, অধিকারুর বৈশিষ্ট্য রূপক। বি যেটাতে আছে সেটাও বাদ, অর্থাৎ 3 বাদ হয়ে গেল আপনার। আপনার বাকি থাকলো 2 হচ্ছে আপনার সঠিক উত্তর, সিডি। উপমান ও উপমেয় দুটিতেই সংশয় থাকলে সন্দেহ অলংকার হয়। অপোন্নতি অলংকারে উপমেয়কে নিষেধ করে উপমানকে প্রতিষ্ঠা দেওয়া হয়, এবং সমাসক্তি অলংকারে প্রস্তুতি বাচ্য, অপ্রস্তুতি প্রতীয়মান। একদম সহজ প্রশ্ন এসেছে এইবার, যা ছন্দ অলংকার থেকে প্রশ্ন হয়েছে। এত সহজ প্রশ্ন লাস্ট কয়েকটা বারে হয়নি। ছন্দ থেকে একটা প্রশ্ন দেখি। এই যে দেখুন, প্রবোধচন্দ্র সেনের ছন্দ পরিক্রমা, এখন যে বইটি পাওয়া যায় সেটি এর এনলার্জড ভার্সন, নূতন ছন্দ পরিক্রমা। তার আগে যে বইটি বেরিয়েছিল ছন্দ পরিক্রমা, এই ছন্দ পরিক্রমা এই বইটি কত সালে প্রকাশিত হয়? এর উত্তর 1965। সহজ প্রশ্ন। এই একটি প্রশ্ন এসেছিল ছন্দ থেকে। 4 ধরনের ছন্দের নাম দেওয়া আছে, তরল পয়ার, মালঝাপ পয়ার, ভঙ্গপদী এবং দীর্ঘ পয়ার। কোন ক্ষেত্রে কি রকম পর্ব বিন্যাস হয়, মাত্রা বিন্যাস হয়? এটাও মোটামুটি আপনারা যদি বইগুলি পড়তে পারেন, এই প্রবোধচন্দ্র সেনের নূতন ছন্দ পরিক্রমা কিংবা অলংকারের আর যে সমস্ত বইগুলি আছে, কিংবা অনেকে অপূর্ব কোলের যে বইটি বাংলা ছন্দ শিল্প, এই বইটি পড়ে থাকেন, সেখানেও এর পরিচয় দেওয়া আছে। কঠিন প্রশ্ন নয়, মনে রাখতে পারলেই আপনারা এর সঠিক উত্তর করে আসতে পারবেন। আমি শেষ ইউনিটের আলোচনায় আসি। ভারতীয় পাশ্চাত্য কাব্যতত্ত্ব। এখান থেকে আপনাদের প্রশ্ন হয়েছিল মোট 10টা, ডাইরেক্ট প্রশ্ন 4টে, শুদ্ধ অশুদ্ধ 2টো, 2টো স্তম্ভ মেলানো, 2টো ক্রম নির্ণয়। চারটে ডাইরেক্ট প্রশ্নের মধ্যে ভারতীয় কাব্যতত্ত্ব থেকে একটা, উজ্জ্বল নীলমণি থেকে একটা, অ্যারিস্টটলের পোয়েটিক্স থেকে 2টো। শুদ্ধ অশুদ্ধ একটা উজ্জ্বল নীলমণি, একটা ভারতীয় কাব্যতত্ত্ব। ধ্বনিবাদ রসবাদ থেকে এবার প্রশ্ন এসেছে। স্তম্ভ মেলানোর প্রশ্ন এসেছিল আপনাদের ভারতীয় কাব্যতত্ত্ব থেকে 2টো, এবং 2টি প্রশ্ন এসেছে অ্যারিস্টটলের পোয়েটিক্স থেকে, ক্রম নির্ণয়। কয়েকটা প্রশ্ন একটু দেখে। কবি স্বভাব ভেদ নিবন্ধন ত্বেন কাব্য প্রস্থান ভেদ উক্তিটি কার? খুব সহজ প্রশ্ন, কুন্তকের বক্রোক্তি জীবিতমের পংক্তি। কিংবা ধরুন এই যে প্রশ্নটা উজ্জ্বল নীলমণি থেকে, উজ্জ্বল নীলমণির হরিপ্রিয়া প্রকরণ অনুসারে শ্রীরাধার নামান্তর, এর উত্তর গান্ধর্বা, বাকিগুলো অন্যদের নাম। সোমাভা, অনুরাধা, ললিতা অন্যদের নাম, গান্ধর্বা হচ্ছে শ্রীরাধার নামান্তর। অত্যন্ত সহজ প্রশ্ন। আমি যে কথা প্রথমেই দিকেই বলছিলাম, যে যেগুলো ডাইরেক্ট প্রশ্ন এসেছে, এবার ডাইরেক্ট প্রশ্নের মধ্যে অনেক সহজ প্রশ্ন দেওয়া হয়েছে, এবং ছন্দ অলংকার অত্যন্ত সহজ প্রশ্ন এসেছে পরীক্ষায়। একটা শুদ্ধ অশুদ্ধে যাই।
ধ্বনিবাদ থেকে একটা শুদ্ধ অশুদ্ধ প্রশ্ন দিয়েছে। ধ্বনিবাদের ধারণা, ভারতীয় কাব্যতত্ত্বের ধ্বনিবাদ, রসবাদ, অলঙ্কারবাদ, বক্রোক্তিবাদ ইত্যাদি যে জায়গাগুলো আপনাদের আছে, এর ধারণাগুলো আপনাদের ক্লিয়ার হতে হবে। ধারণাগুলো, বেসিক কনসেপ্ট গুলো যদি আপনারা ক্লিয়ার রাখতে পারেন, এই ধরনের প্রশ্ন উত্তর করে আসা আপনাদের পক্ষে সম্ভব। এর উত্তর হচ্ছে অপশন সি, বিসিই। বাকি দুটি ভুল। আমাদের সঙ্গে যদি ক্লাস করেন, যিনি পড়াবেন ধ্বনিবাদ, রসবাদ এই জায়গাগুলো, অত্যন্ত ডিটেলসে প্রত্যেকটা জায়গা ধরে ধরে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করা। এবং যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকে পড়েছেন, সেখানেও এসব নিয়ে নিশ্চিতভাবে আলোচনা হয়েছে, সেখানেও অনেকের আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। যদি বা কিছু বাকি থাকে, আমরা নিশ্চিতভাবে সেগুলোর কনসেপ্ট ক্লিয়ার করব। এই হচ্ছে মূলত আপনাদের প্রশ্ন। একটা ক্রম নির্ণয়ের প্রশ্ন দেখায় অ্যারিস্টটলের পোয়েটিক্স থেকে। শুদ্ধ ক্রমের সঠিক বিকল্প আপনাকে নির্ণয় করতে হবে। মোটামুটি ভাবে আপনি যদি পোয়েটিক্সের চ্যাপ্টার গুলোর নাম এবং চ্যাপ্টার গুলিতে কি কি আলোচিত হয়েছে আপনি যদি মাথায় রাখতে পারেন, এই প্রশ্নটা উত্তর করা আপনার কাছে কিচ্ছু নয়, অত্যন্ত সহজ। যে কারণে আমি বলছিলাম, ক্রম নির্ণয়ের এই যে প্রায় 15টা প্রশ্ন দিচ্ছে, এর মধ্যেও আপনি ভালো করে পড়ে রাখলে আপনার পক্ষে অন্তত 4-5টা উত্তর করে আসা কোনোভাবে অসম্ভব। চ্যাপ্টার, পোয়েটিক্স থেকে চ্যাপ্টার গুলোর নাম এবং সেই চ্যাপ্টারে কি কি বিষয় আলোচিত হয়েছে, এটা যদি আপনি মনে রাখতে পারেন, এই ক্রমটা আপনি খুব সহজে উত্তর করতে পারেন। আপনার উত্তর হবে অপশন 2। প্রথমে ট্র্যাজেডির জন্ম হয়েছিল দিথুরাম গীতির নান্দিমুখ থেকে, কমেডির জন্ম ফাল্লিক গীতির নান্দিমুখ থেকে। ট্র্যাজেডিতে তৃতীয় অভিনেতা আর চিত্রিত দৃশ্যের সূচনা করলেন সফোক্লেস। ট্র্যাজেডি একটি গম্ভীর, সম্পূর্ণ, বিশেষ আয়তন বিশিষ্ট ক্রিয়ার অনুকরণ। ক্রিয়াবাদ দিলে ট্র্যাজেডি অসম্ভব, কিন্তু চরিত্রবাদ দিলে ট্র্যাজেডি সম্ভব। এবং সবশেষে দৃশ্য ট্র্যাজেডির অন্যান্য উপাদানের তুলনায় সবচেয়ে কম শিল্পগুণান্বিত। অত্যন্ত সহজ প্রশ্ন। মোটামুটি পোয়েটিক্স, যেটি শিশির কুমার দাসের বই কাব্যতত্ত্ব অ্যারিস্টটল, এই বইটা যদি আপনারা দু একবার যদি আপনারা ভালো করে পড়ে রাখতে পারেন, একদম ধরে ধরে বুঝে বুঝে যদি পড়তে পারেন, আমরাও সেইভাবেই পড়াবো একদম ধরে ধরে, তো তাহলে কিন্তু আপনাদের পক্ষে একেবারেই এই ধরনের প্রশ্ন উত্তর করে আসা খুব কঠিন হবে না। ক্রম নির্ণয়েও কিছু প্রশ্ন, এই 15টার মধ্যে 4-5টা প্রশ্ন খুব সহজে আপনারা উত্তর করতে পারেন। এইভাবে আপনাদেরকে ধাপে ধাপে ভেবে ভেবে প্রিপারেশন নিতে হবে। আমাদের সঙ্গে যদি আপনারা ক্লাস করেন, আমরা বিভিন্ন ইউনিট নিজের নিজের স্পেশালাইজেশন অনুযায়ী আমরা বিভিন্ন ইউনিট বিভিন্ন জন পড়াবো, আপনাদের সঙ্গে আমরা আলোচনা করব, একদম ধরে ধরে আপনাদের প্রত্যেকের সমস্যা, কনসেপ্ট সমস্ত কিছু ক্লিয়ার করব। এবং যখন মক টেস্ট দেবেন, সেক্ষেত্রেও দেখবেন এইভাবে আমরা প্রশ্নগুলো রেডি করব। এইভাবে মক টেস্টের কোশ্চেনে আমরা কনফিউশন তৈরি করব আপনাদের পরীক্ষার জন্য পুরোপুরি প্রিপেয়ার্ড করব। আমার আজকের আলোচনা মোটামুটি এই রকম। আমি এইবার কি ধরনের প্রশ্ন এসেছে, প্রত্যেকটা ইউনিট থেকে কোথায় কোথায় থেকে প্রশ্ন এসেছে, কোথায় আপনাদের সমস্যা হয়, কিভাবে সেই সমস্যার সমাধান সম্ভব, কি ক্রম নির্ণয়ের প্রশ্নের ক্ষেত্রে আপনাদের সমস্যা থাকা সত্ত্বেও কিভাবে আপনারা সেই উত্তর, তো আপনারা সবটাই করে আসবেন, 100 নম্বরই উত্তর করে আসবেন, কারণ যেহেতু আপনাদের কোনো নেগেটিভ মার্ক নেই। কিন্তু তারপরেও কিছু সমস্যা থাকে ক্রম নির্ণয়ের প্রশ্নগুলো, সবকটা নিশ্চিতভাবে উত্তর করে আসা যায় না। স্তম্ভ
মেলানো বা সামঞ্জস্য বিধানের প্রশ্নও সবকটা হয়তো নিশ্চিতভাবে করে আসা যায় না, কিছু কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। তবুও কিভাবে একদম জেআরএফ পাওয়া যায়, একদম সিস্টেমেটিক্যালি এগোলে, আমি সেই কথা কিছু কিছু আমি বললাম। আরো হয়তো আপনারা আমাদের সঙ্গে যখন ক্লাস করবেন আমি বলবো, আরো যারা ক্লাস নেবেন তারা বলবেন। আমার আজকের আলোচনা মোটামুটি এইটুকুই। আপনারা এবার আপনাদের যা সমস্যা, কোথাও বোঝার সমস্যা থাকলে সেটা, বা কোনো বক্তব্য থাকলে সেগুলো আপনারা বলতে পারেন। হ্যালো বলুন। স্যার, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। বলছিলাম যে ওই ছন্দ অলঙ্কারের স্লাইডটা আরেকবার দেখাবেন তো। আচ্ছা, এক মিনিট। আশা করি দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আর কারোর কোনো বক্তব্য বা কোনো প্রশ্ন, কোনো সমস্যা? আমার একটা প্রশ্ন আছে, তবে এই না ছোট করে একটা বলুন আপনি। আপনার ভয়েসটা কাটা কাটা আসছে, আপনি একবার লিভ করে একবার জয়েন করুন, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, হ্যালো স্যার, এবার শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে, বলুন। বলছি, ওই যে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কুরানো মেয়ে ছোট গল্পতে ওই যে তৃতীয় পরিচ্ছেদে বুড়াবার, হ্যাঁ ওখানে বলা হয়েছে যে ভূধর চট্টোপাধ্যায় যে 10 দিন সময় দিয়েছিল না, ওই যে 10 দিন সময় দিয়েছিল সীতানাথ মুখোপাধ্যায়কে, হ্যাঁ কিন্তু এখানে বলা হয়েছে যে বিশেষ শ্রাবণ বিবাহের শেষ দিন। হ্যাঁ, হ্যাঁ, আসলে এই গল্পটা আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা। এই গল্পটাই এটা একটা খুব বড় সমস্যা। প্রভাত বাবু তিনি এই ভুলটা করেছেন। 20শে শ্রাবণ বিবাহের শেষ দিন, এ কথা তার গল্পে উল্লেখ আছে, কিন্তু তারপর আবার সম্ভবত 27শে শ্রাবণ বা 28শে শ্রাবণ এরকম কোন তারিখের উল্লেখ আছে চিঠি লেখার। 24শে শ্রাবণ আছে, 24শে হ্যাঁ, শ্রাবণও যাই হোক। আছে, আবার 27শে শ্রাবণও আছে। হ্যাঁ, আমার কাছে এই মুহূর্তে বইটা নেই, ফলে তো আমি এক্সাক্ট ডেটটা বলতে পারলাম না, তবে আমার মনে আছে যে এই ধরনের ডেট গুলো আছে। তো ফলে এটা একটা ভুল প্রভাত কুমার মুখোপাধ্যায় করেছেন। এর পরীক্ষায় যদি আপনাদের প্রশ্ন আসে এই ধরনের প্রশ্ন, হয়তো যারা প্রশ্ন করবেন তারা এই বিষয়টা হয়তো অ্যাভয়েডই করবেন, আশা করি, কারণ এটা একটা কনফিউশনের বিষয়। তারপরেও যদি প্রশ্ন করেন, আমার যুক্তি হচ্ছে ঠিক আছে, শ্রাবণ উত্তর করাটাই বেশি উচিত, যদিও সেটা ভুল, একদম নিশ্চিতভাবে সেটা ভুল, কিন্তু এখানেই আমি উচিত বলছি। তার কারণ হচ্ছে আপনাকে যদি তারা ভুল উত্তরও দেয়, আপনাকে চ্যালেঞ্জ করতে হবে। চ্যালেঞ্জ করলে আপনি ওই লাইনটা দেখিয়ে চ্যালেঞ্জ করতে পারবেন। কিন্তু আপনি যদি ওই 20শে শ্রাবণ ধরে আপনি 10 দিন ধরে 30শে শ্রাবণ এইভাবে উত্তর করে আসেন পরীক্ষায়, তাহলে সেটা যদি এনটিএ কোনোভাবে ভুল দেয়, এনটিএ যদি 20শে শ্রাবণ উত্তর ধরে, আপনার চ্যালেঞ্জ করবার কোনো উপায় থাকবে না। আপনি কোন লাইনটা দেখিয়ে আপনি চ্যালেঞ্জ করবেন? বলতো, যেহেতু গল্পে এই লাইনটা আছে 20শে শ্রাবণ বিবাহের শেষ দিন, আমরা জানি যে লাইনটা ভুল, কিন্তু তবুও এটা উত্তর করে আসা ভালো, কারণ এই লাইনটা ধরে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন। আচ্ছা, হ্যাঁ, আপনি এটাই জানতে চাইছিলেন তো? হ্যাঁ।
হ্যাঁ আর স্যার আরেকটা কথা জানার আছে, এই যে ধরুন এই যে অনেক বেশ মানে অনেকদিন ধরেই বলছে যে এই নিটের সিলেবাসটা চেঞ্জ হয়ে যাবে, বলছি এবারে কি শিওর চেঞ্জ হয়ে যাবে 25-এ? আহ, দেখুন ইউজিসির নিয়ম মানে একটা প্রায় মোটামুটি অলিখিত নিয়ম প্রায় বলা যায়, মোটামুটি 6 বছর অন্তর সিলেবাস চেঞ্জ হয়, ঠিক আছে। ও 2019-এ চেঞ্জ হয়েছিল, সেই হিসাবে 25-এ চেঞ্জ হওয়ার কথা। সিলেবাস চেঞ্জ হওয়ারও একটা খবর প্রায় বছরখানেক আগে শুনেছিলাম, যদিও এখন আর সেই নিয়ে কোনো খবর পাওয়া যায় না, কি হবে বলা মুশকিল। তবে 2025-এর জুন থেকে নতুন সিলেবাস আসা উচিত সেই নিয়ম অনুযায়ী। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই, যেটা বিভিন্ন ক্ষেত্র থেকে শুনতে পাচ্ছি, যে সিলেবাস 30 বা 40% হয়তো চেঞ্জ হবে, বাকিটা অ্যাজ ইট ইজ থাকবে, এরকম খবর শুনছি। কতটা সঠিক সেটা বলা খুব মুশকিল, কারণ মানে অফিসিয়াল কোনো খবর তো এগুলো নয়, কোনোটাই অফিসিয়াল খবর নয়। ফলত 40% বা 30% বা 40% চেঞ্জ হবে, কি 30% 40% বজায় থাকবে, বলা খুব মুশকিল আমাদের পক্ষে, অফিসিয়ালি যতদিন না কোনো নোটিশ আসছে। তবু এটুকু, যেটা আমি একটু কিছুক্ষণ আগেও বলছিলাম ক্লাসের শুরুর দিকে, যে ভাষা বিজ্ঞান ইউনিট 1 বা ইউনিট 9 ছন্দ অলংকার, ইউনিট 10 কাব্যতত্ত্ব, এই জায়গাগুলো চেঞ্জ হওয়ার কোনো জায়গা নেই। এগুলো থিওরিটিক্যাল জায়গা, বেসিক জায়গা, এগুলো থাকবেই অ্যাজ ইট ইজ থাকবে। আর বাংলার সিলেবাসে চেঞ্জ হলে যেটা হতে পারে সেটা হচ্ছে আপনাদের টেক্সট গুলো, কতটা চেঞ্জ করবে সেটা সম্পূর্ণভাবে ইউজিসির ব্যাপার। তবে শুনছি ইউজিসির এই কমিটিগুলো চেঞ্জ হচ্ছে, পুরনো যারা ছিলেন তাদেরকে বাদ দিয়ে নতুন মানুষ আসছে, কি হবে মানে সেটাও অবশ্য শোনার কথা, কোনটাই অফিসিয়াল খবর নয়, কি হবে দেখা যাক। বেশ, থ্যাংক ইউ স্যার, হ্যাঁ অনেকটা সময় দিয়েছেন। এখনো তোমরা বেশ কয়েকজন আছো, তোমাদেরকে অনেকটা ধন্যবাদ বিদ্যাচর্চাতে ক্লাস করার জন্য। আমরা চেষ্টা করছি নেক্সট আরো কিছু ক্লাস মানে এইরূপ প্রশ্ন উত্তরের সেশন রাখার জন্য। তো তোমরা যারা গ্রুপে আছো গ্রুপে যুক্ত থাকো, আমরা ঠিক সময়ে গ্রুপে সমস্ত কিছু আপডেট দিয়ে যাব। ওকে, থ্যাংক ইউ সকলকে, শুভরাত্রি জানিয়ে আমরা আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ।